আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর মানুষজন, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের রসায়ন অনশর্ট সিরিজটাতে অনেক অনেক স্বাগতম। এই রসায়ন অনশর্ট সিরিজে আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে একটা ফুল সেট সিকিউ তুমি ইনশাল্লাহ পাবা। এর সাথে সাথে এমসিকিউ, এসকিউ এবং অপর একটা সিকিউ এর মধ্যে একটা পার্শিয়াল পোর্শনের মার্ক তুমি ইনশাল্লাহ উঠায় নিয়ে আসতে পারবা। ওই চ্যাপ্টারটার নাম কি? আমাদের রসায়নের অধ্যায় 6 এবং গণিতের মানে রাসায়নিক ক্যালকুলেশনের আসলে প্রথম অধ্যায়, সেটা হচ্ছে মোলের ধারণা এবং মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। আচ্ছা, যাই হোক, তো আমরা আসলে এখানে যাবতীয় রসায়নের সাথে কীভাবে ম্যাথামেটিক্যাল জিনিসপাতিগুলো কীভাবে আমরা সেটাকে কোয়ালিটিটিভ থেকে কোয়ান্টিটিভে নিয়ে যাব, অর্থাৎ গুণগত থেকে পরিমাণগততে নিয়ে যাব, মানে পরিমাণে নির্ণয় করা থেকে শুরু করে A to Z ইনশাল্লাহ কমপ্লিট করব। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক মানুষজনেরই অনেক ধরনের প্রবলেম থাকে। যদি আমি আমার কথা বলি, নবম দশম শ্রেণীর মধ্যে আমার বেশ কিছু প্রবলেম ছিল। আমি মোল জিনিস বুঝতাম না, মোলারিটি, ঘনমাত্রা, এগুলো বুঝতে যে প্যারা খাইতাম আমি। দ্রাব্যতা কী, ঘনমাত্রা কী, কেমনে এগুলোর সাথে কানেক্টেড হয়, কেমনে এটার সাথে মানে সম্পর্ক স্থাপন হয় বুঝতামই না। এখানে কোন রেঞ্জের কোয়েশ্চেনগুলো হইতে পারে, কি অদ্ভুত অদ্ভুত টাইপের কোয়েশ্চেন আসতে পারে নাকি, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে পারতাম তো স্কুলেরগুলো পারতাম না, স্কুলেরগুলো পারলে ক্যারেটেরগুলো পারতাম না, এমন বেশ কিছু সিনারিও আসতো। আজকের এই ক্লাস কমপ্লিট করার পরে ইনশাল্লাহ এই এক ক্লাসের মাধ্যমে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি যদি ফুললি কমপ্লিট করো, তুমি এইখান থেকে আসা যাবতীয় কোশ্চেনের উত্তর করে মার্কটা গ্র্যাব করতে পারবা। এই এক ক্লাসে তোমার এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ কমপ্লিট হবে। চলো শুরু করা যাক। প্রথমেই চলে আসবো আমরা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে মোল। মোল জিনিসটা কি? ওকে, সো হেয়ার ইজ দ্য থিং, মোল। হ্যাঁ, তুমি যদি এটাকে বলো তাহলে এটা হবে হচ্ছে এমন, মোল। অনেকে অনেক সময় দেখবা এটাকে যে স্মল MOL আকারেও লেখা আছে, যেমন এটাকে আমরা লিখতে পারি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকমও কোথাও কোথাও লিখতেছে। সো এই মোল আর এই মোল আলাদা কিচ্ছু না, সেম জিনিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই যে এই মোল এবং এই মোল আলাদা কিচ্ছু না, সেম জিনিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা ডিপেন্ড করতেছে কিভাবে আমরা লিখতেছি। লাইক সংখ্যার পরে আমরা তখন আর পর্যন্ত লিখি না, MOL দিয়েই প্রকাশ করে ফেলি। হ্যাঁ, যেমন হচ্ছে ওই বা মানে অনেক জায়গাতে কেজি, কিলোগ্রামকে কিলোগ্রাম না লিখে তুমি কেজি লিখেই শেষ করে দিচ্ছ শর্ট ফর্মে, অনেকটা ওই রকম। তো জিনিসটা কি আসলে মোল? আমি যদি তোমাকে একেবারে বোঝানোর সাপেক্ষে বলি তাহলে খুব ভালো করে মাথায় ঢুকাও। মোল হচ্ছে রাসায়নিক গণনার জন্য উৎকৃষ্ট একটা একক। কি বললাম আবার বলো? রাসায়নিক গণনার একটা উৎকৃষ্ট একক হচ্ছে মোল। উৎকৃষ্ট মানে কি? সব থেকে ভালো, মানে এই এককটা জানলে তুমি যাবতীয় মানে চতুর্দিকে যেতে পারবা, কাইন্ড অফ এরকম। যেমন লেটস সে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ। সো তুমি যদি ইংলিশ জানো তাহলে মোরাললেস তুমি সকল কান্ট্রিতে সকল মানুষজনের সাথে যোগাযোগ হয়তো বা করতে পারবা। বাট তুমি তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে কোনটা ইউজ করবা? অবভিয়াসলি বাংলা। আমরা বাংলা ইউজ করব, তাই না? এখানেও বাংলার আঞ্চলিক বেশ কিছু আছে। আমি যদি একেবারে শুদ্ধ চরিত্রিত কথা বলি তাহলে এই ভূখণ্ডের সকল মানুষজন বুঝবে। চট্টগ্রামের যে স্থানীয় লোকাল ভাষা, সেই ভাষায় যদি কথা বলি তাহলে তো অনেক মানুষজনই অনেকগুলো বুঝবে না। আমি ওই ভাষাকে ছোটো করতেছি না, বুঝো। এটা আবার বেশ মজাদার, আমার নিজের এলাকারও তো একটা ভাষা আছে। তো এই জিনিসের কথাই তোমাকে বোঝাচ্ছি। সো উৎকৃষ্ট এককটা কোনটা, সব থেকে বেস্ট আর এককটা কোনটা? মোল। তাহলে আমরা এই কথাটা আর কি লিখবো, বাট এটাই কি এটাকে সংজ্ঞায়িত করা যায় না? এই একটা এটা তার একটা বৈশিষ্ট্য বহন করে। কি বললাম? রাসায়নিক গণনার উৎকৃষ্ট একক হচ্ছে কি বলো? মোল। এমন একটা কথা বললাম। এখন ভাই তুমি আমাকে বলো তো, এই মোল নিয়ে যত জল্পনা কল্পনা, একেবারে আমি গোড়া থেকে যাচ্ছি যেন তোমার ইনশাল্লাহ এই একটা বার মনোযোগ দেওয়ার মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। কারণ কথা হচ্ছে রাসায়নিক যে বস্তুগুলো রয়েছে সেগুলোকে তুমি গণনা করতে পারো কত রকমভাবে গণনা করতে পারো, এটা একটু ভেবে দেখো। ধরো কেউ তোমাকে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিল, পাচ্ছ গণনা করতে? পাচ্ছ না? দেখো আমি তোমাকে বলি, উদাহরণ দিয়ে হচ্ছে আগাও, তাহলে তোমার ইনশাল্লাহ এখানে ভুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। কেউ তোমাকে দিচ্ছে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে, এটা একটা গণনা করা সম্ভব না? অবশ্যই গণনা করা সম্ভব। কেউ আবার তোমাকে দিচ্ছে যে ভাইয়া 5 গ্রাম না, তোমাকে দিল হচ্ছে যে দিল হলো যে 1.1 × 10⁻20 বা এতগুলা, বা এতগুলা না, ধরে নাও আমি তোমাকে দিলাম হচ্ছে এই কয়টা 10টি, তুমি গুনে গুনে দিছো, ধরো 10টি সোডিয়াম প্লাস আয়ন, এটা দিল কেউ তোমাকে, দেওয়া পসিবল না? দেখো তো, এটা 10টি আয়ন, মানে প্রত্যেকটা আয়ন আলাদা আলাদা এমন, বা 10টি সোডিয়াম আয়ন না দিয়ে বলতেছে 10টি
সোডিয়াম পরমাণু তোমাকে দিল, মানে ও এত বড় একেবারে মানে মানে এত প্রো, সে পরমাণু পর্যন্ত গণনা করতে পারে, 10টি সোডিয়াম পরমাণু দিছে। অথবা তোমাকে দিল হচ্ছে 100টি পানির অণু। আমার কথা বুঝো, এখানে আমি আসলে কি বুঝাচ্ছি, এগুলো সব যে এক এই জিনিসটা বুঝাচ্ছি না, আমি এখানে মেনশন করতেছি যে টি 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 দিয়েও তো গণনা করা সম্ভব রসায়নে। এখানে যেমন 5 গ্রাম দিয়ে গণনা করলা তুমি ভর দিয়ে, এখানেও তো টি দিয়েও তো গণনা করা সম্ভব। আবার কেউ তোমাকে দিচ্ছে হচ্ছে, কেউ তোমাকে দিল হচ্ছে 2 লিটার, কেউ তোমাকে দিচ্ছে হলো ধরো 2 লিটার হাইড্রোজেন গ্যাস, দিতে পারে না? এবং যে তোমার হচ্ছে লিকুইড, লিকুইড যেটা বা তরলে, যেটা তরলেও যে গণনা করবা সেটাও কি ভলিউমে গণনা করবা, এমএল এ বলো। অথবা তোমাকে দিল হচ্ছে 100 ml ওয়াটার, দিতে পারে না? এই যে এগুলা কি আসলে আয়তনে গণনা করতেছো তুমি, এগুলা কিসে গণনা করতেছো? আয়তনে, আয়তনে। এগুলা কিসে গণনা করতেছো? এটা তো ভরে গণনা করতেছো, ভর। এটা কিসে গণনা করতেছো বলো তো? সংখ্যা। এর বাইরে কি আর কোনো গণনা করতে পারবা? টু বি অনেস্ট পারবা না। তুমি তোমার তরল, কঠিন, গ্যাস এই 3 প্রকার গণনার ভিতরেই নিয়ে আসতে হবে, হয় ভরে, না হয় সংখ্যায়, না হয় আয়তনে। এই 3 প্রকার গণনাতেই নিয়ে আসতে হবে। তো দেখো, এই 3 প্রকার গণনার ভিতরে যদি তুমি আসতে যাও, তাহলে প্রত্যেকটা প্রকার গণনার জন্য তোমাকে আলাদা আলাদা করে শিখতে হবে। প্রত্যেকটাকে যদি একটা সেন্ট্রাল গণনাতে নিয়ে যাওয়া যায়, যেখান থেকে প্রত্যেকটা গণনাতেই কনভার্ট করা যাবে, বুঝো। প্রত্যেকটা গণনাকে আমি একটা সেন্ট্রাল গণনাতে নিয়ে যাচ্ছি, মানে এমন একটা এককে নিয়ে যাচ্ছি যে এককটা বললে এটার ক্ষেত্রেও খাটে, এটার ক্ষেত্রেও খাটে, এটার ক্ষেত্রেও খাটে, তাহলে বেটার না? অবভিয়াসলি বেটার। তাহলে আমরা সহজেই যদি এটারটা পাই, তাহলে এখান থেকে এখানে কনভার্ট করতে পারবো, ওটাতেও কনভার্ট করতে পারবো, সহজেই কনভার্ট করতে পারবো, প্লাস সবাইকে ইজিলি বুঝাতে পারবো এক্স্যাক্ট পরিমাণটা কত। পারবো কি পারবো না? পারবো। তো ওই যে সেন্ট্রাল গণনার একক, সেটাই হচ্ছে আমাদের মোল। সেই জিনিসটাই কি বলতো? সেই জিনিসটাই হচ্ছে ভাই মোল। হেয়ার ইজ দ্য থিং। এই জিনিসটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে মোল হচ্ছে এই একখান জিনিস। ক্লিয়ার? তো এখনও ক্লিয়ার না আমি জানি, আমি বুঝাচ্ছি, ধীরে ধীরে যাই, ধীরে ধীরে যাই। তো এখন আমরা কোনো একটা রাসায়নিক বস্তুকে, পদার্থকে গণনা করতে গেলে, ওটা হোক আমার গ্যাস, হোক আমার তরল, হোক আমার বায়বীয়, সেটাকে আমরা গণনা করব এই 3টা উপায়ে। এর বাইরে কোনো কিছু দিয়ে নিশ্চয়ই গণনা করতে পারবো না। এই 3টা উপায়ে গণনা করতে পারবো। তো এই 3টা উপায়ে গণনা করতে গেলে, এই 3টা উপায়ের গণনা করতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তোমাকে শিখতে হবে। সেভাবে না শিখে তুমি যদি সকল রাসায়নিক বস্তু, এটা যে প্রকারই থাকুক না কেন, এটা হোক সেটার পরিমাণে আছে, মানে হোক সেটা ভরে আছে, হোক সেটা সংখ্যায় আছে, হোক সেটা আয়তনে আছে, যেখানেই থাকুক না কেন, সেইটাকে তুমি যদি একটা সেন্ট্রাল এককে নিয়ে যেতে পারো, যেটাকে আমি বলতেছি মোল, তাহলে ওইটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি সুবিধাজনক হবে। ওই এক একক দিয়ে আমরা সব জায়গাতে ক্যালকুলেশন করতে পারবো। কথা কি ঠিক না বে ঠিক? ঠিক। ওই জিনিসটাই হচ্ছে মোল। ওকে, তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে এই ভর থাকলে সেটাকে কিভাবে আমরা মোলে নিয়ে যেতে পারবো, সংখ্যা থাকলে কিভাবে সেটাকে আমরা মোলে নিয়ে যেতে পারবো, এবং আয়তন থাকলে কিভাবে আমরা মোলে নিয়ে যেতে পারবো। বুঝছো? বুঝছো? তো তো এখন আমরা চলে আসি যে জিনিসটাতে আমাকে ধরতে হবে। আমি যেহেতু কনভার্ট করে এটাকে মোলে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা এখানে এখন বিষয়টা এরকমভাবে বুঝাবো যে 1 মোল আয়ন, 1 মোল পরমাণু, অথবা 1 মোল অণু, অথবা 1 মোল ক্যাটায়ন, যেটাই হোক না কেন, হ্যাঁ, এইটা মানে বোঝায় সেখানে 6.02 × 10⁻23 এতটি অণু, পরমাণু বা আয়ন আছে। বুঝো, এটা কে বলে গেছেন? এটা অ্যাভোগাড্রো বলে গেছেন। এটা আমার বানানো কোনো কথা না যে আমার কথা তোমাকে শুনতে হচ্ছে, এরকম না, এটা আমি বলিনি। ওটাকেই নাম্বার অফ অ্যাভোগাড্রো বলা হয়, নিশ্চয়ই তুমি এটা জানো, যে NA দিয়ে যেটা প্রকাশ করা হয়। নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.02 × 10⁻23 এতটি কি অণু, পরমাণু, আয়ন যেটা থাকবে সেটা। বুঝছো? তার মানে 1 মোল সমান এতটি রয়েছে। তাহলে তুমি আমাকে বলো তো, আমি তো তোমাকে বলছি এখানে 10টা সোডিয়াম আয়ন রয়েছে, অথবা 10টা সোডিয়াম পরমাণু রয়েছে, অথবা 100টা পানির অণু রয়েছে, তাহলে এখানে আসলে কত মোল রয়েছে? আমরা যদি এই সংখ্যাটাকে 10, এই যে এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিই, তাহলে ওটার মোল সংখ্যাটা পেয়ে যাব না? পেয়ে যাব। বুঝছো? তার মানে আমরা বলতে পারি যে 6.02 × 10⁻23 এতটি অণু, এতটি আয়ন, অথবা এতটি পরমাণু মানে 1 মোল সোডিয়াম পরমাণু। তাহলে একটা মানে কত? 1 অ্যাভোগাড্রো নাম্বার। আর এই যে 10টা সোডিয়াম আয়ন, 10টা সোডিয়াম আয়নে তাহলে হচ্ছে কত হবে? 1 × 10/6.02 × 10⁻23। তাহলে আমার চলে আসলো কি? মোল সংখ্যা। কার মোল সংখ্যা? যে 10টি সোডিয়াম আয়ন, মানে এটাকে আমরা যদি বলি মোল সংখ্যাতে কতটি সোডিয়াম আয়ন, সেটা পেয়ে যাচ্ছি। বুঝছো? কিছুটা।
ধীরে ধীরে আরও বেশি বুঝতে পারবা। তো তাহলে আমরা একটাকে কনভার্ট করা শিখলাম, এরকমভাবে আমার এটাকে কনভার্ট করতে হবে, এরকমভাবে আমার এটাকে কনভার্ট করতে হবে। আমরা চলো ওই জায়গাটার ভিতরে যাই, একটু ঢুকি, আরামসে শিখতে পারবো, এত চিন্তা ভাবনা বা প্যারা নেওয়ার কিচ্ছু নাই। এই যে এই জিনিসটাই দেখো, এখানে বলতেছে এ পাবলিক এর জিগাইতেছে, এ মোল তুই কই যাস, এ বলতেছে যে আমার কিছু আইডেন্টিটিক্যাল ইস্যু আছে, আসলেই আছে। ওই আইডেন্টিটিক্যাল ইস্যুগুলোকে আমরা এখন রিমুভ করে ফেলবো ইনশাল্লাহ। যেটা যে অবস্থায় থাকুক না কেন, আমার টার্গেট হচ্ছে সেটাকে আমি মোলে কনভার্ট করব। তাহলে আমি যদি এখন তোমাকে এই যে সিম্পল হিসাবে যে জাস্ট কয়েকটা লাইন বুঝায় বলি, তাহলে দেখো 1 মোল, ভালো করে মনে রাখবা, 1 মোল আয়ন, হ্যাঁ, 1 মোল পরমাণু, 1 মোল অণু, অণু, এটার মানে বোঝায় হচ্ছে কত, 6.02 ইন্টু 10⁻23 এতটি আয়ন। ওকে, 1 মোল সমান বোঝায় এতটি আয়ন, এরা সমান বোঝায় হচ্ছে এতটি, ভালো করে দেখো, আচ্ছা, এরা সমান বোঝায় হচ্ছে এতটি পরমাণু, এটা সমান বোঝায় হচ্ছে এতটি অণু, এরা সমান বোঝায় হচ্ছে এতটি পরমাণু, এতটি অণু। তাহলে এটা আমার কোন গণনা থেকে আসলো, এবং এটা আমি বলে যাইনি, এটা কে বলে গেছেন, অ্যাভোগাড্রো সাহেব বলে গেছেন। তাহলে এটা আমার কোন গণনাটা ডান হয়ে গেল বলো তো? সংখ্যা দিয়ে যে গণনাটা, সেটা আমাদের ডান হয়ে গেল না? সংখ্যার গণনা, আমাদের সংখ্যা কিন্তু ডান। এই যে সংখ্যা দিয়ে যে গণনাটা ছিল, এই যে সংখ্যা দিয়ে যে গণনাটা ছিল, এটা ডান। আমি ওখানে যাচ্ছি, এখান থেকে কীভাবে সূত্র নিয়ে আসবো সেখানেও যাচ্ছি। ওকে, এবার যদি আমি ভরের হিসাবটাতে যাই, তারপর আমি গ্যাসের হিসাবটাতে একবারেই যাব, স্লাইডে আলাদা আলাদা করে দেওয়া আছে, বাট শেখানোর সাপেক্ষে একবারে শেখানোটা বেটার, আমি যে অ্যাপ্রোচে শিখছি, ঠিক আছে? ওকে, আমি যদি এবার সংখ্যার পরে ভরের হিসাবটাতে যাই, এবার আমি যাচ্ছি মনে করে নাও ভরে, ভরে। তো ভরের হিসাবটাতে গেলে জিনিসটা বোঝায় হচ্ছে যে কোনো একটা পদার্থের, কোনো একটা যৌগের, হ্যাঁ, বা কোনো একটা অণুর বা পরমাণুর 1 মোল সমান হচ্ছে তার গ্রাম আণবিক ভরের সমান। 1 মোল যৌগ হলো তার বা ওই পদার্থের বা ওই মৌলের গ্রাম আণবিক ভরের সমান, গ্রাম আণবিক ভরের সমান। বুঝছো কথাটা? তাহলে আমার ভরও কিন্তু ডান হয়ে গেল ভাই, এটা হচ্ছে তার গ্রাম আণবিক ভরের সমান। ক্লিয়ার? সো এটা যদি তার গ্রাম আণবিক ভরের সমান হয়, দেখো আমাদের জন্য তাহলে ভরটাও ডান হয়ে গেল, ভরটাও ডান হয়ে গেল, আমাদের সংখ্যাও ডান হয়ে গেছে, এরপরে ভরটা ডান হয়ে গেল। ভরটা দিয়ে যদি আমি এবার একটু বোঝানোর চেষ্টা করি, এখানে যেমন আমি বলছিলাম 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে একটা যৌগের কথা বলে দিছি আমি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর কত আসলে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের কত ভাই বলো তো? 23 না? 23। অক্সিজেনের কত ভাই বলো তো? 16। হাইড্রোজেনের কত? 1, 17, মানে 40 গ্রাম পার মোল, এটা হচ্ছে তার আণবিক ভর। মানে এটা হচ্ছে বোঝাচ্ছে, গ্রাম পার মোল মানে বোঝাচ্ছে যে 1 মোলের ভর হচ্ছে 40 গ্রাম। তার মানে আমি বলতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হচ্ছে কত আসলে বলো তো? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমার ছিল তো হচ্ছে যে এটাকে আমি মোলে কনভার্ট করবো, তাই না? 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা প্রকাশ করব কত মোল হচ্ছে। তো বলো, আমরা বলতে পারি তো যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1 মোল, ঐকিক নিয়ম সিম্পল। তাহলে 1 গ্রামে কত? তাহলে আমরা বলতে পারি না এরকম যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে আমাদের 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 গ্রাম মানে কত? 1/40। আর আমাদের এখানে আছে কত? 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত? 5/40 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এমন বলতে পারি না? এই তো ডান। তার মানে এখন যদি আমাকে অন্য কোনো একটা যৌগ দিয়ে দেয়, অন্য কোনো একটা পরমাণু দিয়ে দেয়, অন্য কোনো একটা মানে ভর হিসাব করে আমাকে যেটাই দিবে না কেন, ওটার গ্রাম আণবিক ভর দ্বারা যদি আমি ওখানে যে উল্লেখিত ভর, এখানে যেমন 5 গ্রাম আছে, ওখানে যে উল্লেখিত ভর 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম, ওই উল্লেখিত ভরটাকে যদি আমি তার গ্রাম আণবিক ভর দ্বারা ওই যৌগের, ওই অণুর গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করতে পারি, তাহলে কি আমার চলে আসে না? চলে আসে না? চলে আসে। সো আমরা যেমন এখানে যেমন উল্লেখিত পাইছিলাম যে যতটি অণু আছে বা পরমাণু আছে, সেটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি তাহলে চলে আসে। অর্থাৎ এখানে যদি আমরা হচ্ছে এখানে এই জিনিসটা থেকে এই সূত্রটা লিখতে চাই যে এখানে মোল সংখ্যা সমান, মোল সংখ্যাকে সবসময় ছোট এন দ্বারা প্রকাশ করা হয়, মাথায় রাখবা। তাহলে এন ভাগ হচ্ছে এন এ। এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বারটা মানে কি? 6.02 × 10⁻23 ওইটা। আর এন মানে কি? যে যৌগ, আয়ন বা অণু বা পরমাণুর
পরিমাণটা ওখানে দেওয়া আছে 10টা 20টা 100টা বা 6.0 এতটাই দেওয়া থাকুক না কেন, যেটাই দেওয়া আছে না কেন। ক্লিয়ার? এটা হচ্ছে ওই এন ভাগ যদি আমরা করি তাহলে চলে আসবে। এগেন যদি আমরা ভর থেকে হিসাবটা করতে চাই তাহলে আমরা কি করব, এখানেও আমরা মোল সংখ্যা সমান এন সমান কি দিব ভাইয়া, ডাব্লিউ মানে যেই ভরটা আমার কোশ্চিনে উল্লেখ করা আছে বাই যে যৌগের কথা বলা হচ্ছে বা যে অণুর কথা বলা হচ্ছে তার গ্রাম আণবিক ভর। তাহলেও সেটার কি চলে আসবে, মোল সংখ্যা চলে আসবে না? এই যে এই পোর্শনগুলো কি তুমি পাচ্ছ, এই পোর্শনগুলো কি ধরতে পারতেছো? যদি ধরতে পারো তাহলেই কিন্তু আমাদের জন্য এই জিনিসটা ইজিয়ার হবে এবং আমাদের জন্য জিনিসটা ডান হবে। বুঝছো কি? আশা করি বুঝতেছো। দুইটা আমাদের হয়ে গেছে, একটা মাত্র বাকি, কোনটা? আয়তন। আয়তনের কাহিনীটা কি বললেন? আয়তনের কাহিনীর ক্ষেত্রে বেশ কিছু মেজারমেন্ট আছে। বেশ কিছু মেজারমেন্ট বলতে ফার্স্ট অফ অল যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে এসটিপি। হ্যাঁ, এখানে আমরা আগে আয়তনটা দেই। আয়তনের কাহিনীটা কিভাবে নিয়ে আসবো আমরা? আয়তন এটা হচ্ছে ভাই এসটিপি। এসটিপি মানে কি বলতো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এরকম আবার এসএটিপিও আছে, কি বলে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি মানে হচ্ছে যখন টেম্পারেচার, ভালো করে বুঝো, যখন টেম্পারেচার থাকবে হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, প্রেশার থাকবে হচ্ছে তোমার 1 অ্যাটমসফেয়ার বা সেটাকে তুমি বলতে পারো হচ্ছে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এমন এসটিপি। তখন প্রত্যেকটা গ্যাসের 1 মোল পরিমাণ, ভালো করে বুঝো, যখন এই দুইটা ঠিক থাকবে, হ্যাঁ, টেম্পারেচার থাকবে এত আর প্রেশার থাকবে হচ্ছে 1 অ্যাটমসফেয়ার, তখন প্রত্যেকটা আদর্শ গ্যাসের 1 মোল পরিমাণ জায়গা দখল করে হচ্ছে 22.4 লিটার। এটা একটা পরীক্ষালব্ধ ভ্যালু। বুঝছো কথা আমি কি বলছি? প্রত্যেকটা গ্যাসের 1 মোল পরিমাণ কতটুকু জায়গা দখল করবে? 22.4 লিটার। যদি টেম্পারেচার অত এবং প্রেশার এত এই দুইটা ফিক্সড হয় তাহলে প্রত্যেকটা গ্যাসের 1 মোল পরিমাণ কতটুকু জায়গা দখল করবে? 22.4 লিটার। এটাই হচ্ছে এখানকার মেইন শিক্ষা। ওকে, তাহলে আমি বলতে পারি এই দুইটা ঠিক থাকলে 1 মোল গ্যাস, প্রত্যেকটাই গ্যাস কিন্তু, এটা কার্বন ডাইঅক্সাইড হোক, অক্সিজেন হোক, হিলিয়াম হোক, নিয়ন হোক, যেটাই হোক না কেন, নাইট্রোজেন হোক, গ্যাস সমান হচ্ছে 22.4 লিটার। এত। তাহলে আমি যদি তোমাকে বলি যে এখানে বলছিলাম 2 লিটার হাইড্রোজেন গ্যাস, এটা ধরো এসটিপিতেই বলা হচ্ছে, তাহলে এসটিপিতে এটা কত মোল আসলে? তাহলে আমরা বলতে পারি না 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস মানে 1 মোল, 1 লিটার সমান কত এবং 2 লিটার সমান কত? এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এসটিপিতে ভালো করে বুঝো, এসটিপিতে মোল সংখ্যার ক্ষেত্রে ধরো এটা 2 লিটার হাইড্রোজেন গ্যাস নয়, 2 লিটার যদি অক্সিজেন গ্যাস হতো তাও কিন্তু তার এসটিপিতে মোল সংখ্যা সেমই আসতো না, কারণ আমরা কিন্তু 22.4 দিয়ে ভাগ করতে হইতো। বাট আছে এখানে একটা, অণুর সংখ্যা কি সেম আসতো? ভর কি সেম আসতো না। বুঝতে হবে, ভালো করে বুঝো। ভর সংখ্যা সেম আসতো না কেন? কারণ ভরের ক্ষেত্রে তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি এখানে ভর সংখ্যা দিবা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা দিবা হচ্ছে, মোল তো তুমি দিছো, মোল সংখ্যা পাইছো সেম মানলাম, ভর দিবা কত? 32। হাইড্রোজেনের ক্ষেত্রে দিবা কত? 2। অক্সিজেনের ক্ষেত্রে হলে কত দিতা? 32 দিতা। নাইট্রোজেনের ক্ষেত্রে হলে কত দিতা? 28 দিতা। সেম আসতো ভর, এই যে ডাব্লিউ এর মানটা কি সেম আসতো না? অনুপরমাণু আয়নের সংখ্যা সেটা সেম আসতো, বাট ভরই আলাদা হয়ে যেত। মানে সব কিছু সেম না, একটা ডিফারেন্ট প্রপার্টি তোমার থাকতেছেই। ক্লিয়ার? ওকে, সো তাহলে আমরা এটা পাইলাম যে 1 মোল গ্যাস সমান হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা যদি এই কাজটা করি যে এসটিপিতে ওর যে আয়তন সেটাকে 22.4 লিটার দ্বারা সিম্পলি ভাগ করি, যেমন এখানে যদি আমরা এটা মানে ঐকিক নিয়মটা নিয়ে আসি তাহলে কি বলবো যে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস মানে এসটিপিতে ওটা হচ্ছে আসলে কত? 1 মোল, এমন বলতে পারি। তাহলে 1 লিটার সমান কত? 1/22.4 এমন। আর যদি আমরা বলি হচ্ছে 2 লিটার, উপরে তো আমাদের 2 লিটার বলছে, তাহলে 1 × 2/22.4 লিটার, 4 মোল, এমন না? সো তাহলে এই যে এই ক্যালকুলেশন দেখো, তাহলে আমাদের গিভেন যেটা আয়তন, ওই গিভেন আয়তনটাকে 22.4 দ্বারা ভাগ করলেই মোল সংখ্যাতে চলে আসতেছে কিনা? এক্স্যাক্টলি। তাহলে আমরা বলবো এখান থেকে আমরা যে আসলে সমীকরণটা পাই, আমরা বলবো এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এমন যে n ইজ ইকুয়ালস টু যে গিভেন আয়তনটা কিসে? এসটিপিতে, সেটাকে আমরা 22.4 দ্বারা ভাগ করব। লিটার, অবশ্যই এটাও লিটারে হইতে হবে, উপরেরটাকেও লিটারে হইতে হবে। উপরেরটা এমএল থাকলে তোমার নিচেরটাকে এমএল বানাইতে হবে, অথবা লিটারের নিয়ে 22.4 দ্বারা ভাগ করতে হবে। মানে আয়তন তো সেম করতে হবে তোমার, লিটারকে লিটার দিয়েই তো ভাগ করতে হবে। ক্লিয়ার?
এই যে তোমার পুরা মানে যে বাবাজি যে ঘুরতে বাইরে হয়েছিল যে আমার আসলে আইডেন্টিটিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, ওর প্রবলেম সবগুলা সলভ করা শেষ। তাহলে আমরা একটা এখন সেন্ট্রাল ইকুয়েশন নিয়ে আসতে পারি না এরকম? সেন্ট্রাল ইকুয়েশনটা কেমন নিয়ে আসতে পারি দেখো তো? আমরা এখন একটা সেন্ট্রাল ইকুয়েশন নিয়ে আসতে পারি না? আমি এগুলাতে যাচ্ছি। এই সেন্ট্রাল ইকুয়েশনটা নিয়ে আসতে পারি না এরকম? দেখো তো, এই যে এসটিপিতে 22 ওর যে গিভেন আয়তন সেটাকে যদি 22.4 দ্বারা ভাগ করি, ওর যেটা গিভেন ভর সেটাকে যদি গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করি, ওর যেটা অণু পরমাণু বা আয়নের সংখ্যা দিয়েছে সেটাকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি, তাহলে চলে আসবে না আমাদের? কারণ এন সমান তো আমরা এই কিছু জিনিসপাতি পাইছি, এন ইজ ইকুয়ালস টু W/M পাইছি। এন ইজ ইকুয়ালস টু অণু পরমাণু বা আয়নের সংখ্যা বাই হচ্ছে 6.02 × 10⁻23 এমন পাইলাম, ইজ ইকুয়ালস টু এন ইকুয়ালস টু আমরা কত পাইছি আরেকটা, যে তার এসটিপিতে যে আয়তনটা সেটাকে আমরা 22.4 লিটার দ্বারা ভাগ করব, এটাকেও লিটার এককে আনতে হবে। এই হয়ে গেল না? এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া এখন তুমি সবগুলার ক্যালকুলেশন করতে পারবা, যেমন আমি যদি তোমাকে এখন বলে দিই যে ভাই আমার এখানে ধরে নে 1000টা সোডিয়াম পরমাণু রয়েছে বা 1000 সোডিয়াম আয়ন রয়েছে, এটার ভর কত এটা জানতে চাইলাম, তুমি কেমনে বের করবা? তোমার কাছে এখন ইকুয়েশন আছে ভাই, এই যে এই দুটো ইকুয়েশনকে যদি জাস্ট তুমি কাজে লাগাও তাহলে বের হয়ে যাবে না? এটার পরিমাণটা কত? 1000, এখানে তো দেওয়া আছে। এই ভরটা তুমি বের করবা, আর এম কত সোডিয়ামের জন্য? 23, আরামসে বের হয়ে যাবে। বুঝতেছো তুমি কত কি করে ফেলছো? খালি মোল সংখ্যাতে যেতে পারবে এমন না। এই যে এটার মজা হয়ে গেল, একটা উৎকৃষ্ট একক। কেন এবার তাহলে মোলকে উৎকৃষ্ট একক প্রথমে বলছিলাম? আশা করি জিনিসটা ধরতে পারছো। ওই এক মোল সংখ্যা আমার লাগবে মোলারিটিতে, এক মোল সংখ্যা লাগবে আমাদের অনেক কিছুর কনভার্সন করতে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মোল সংখ্যা মানে হলো যদি আমরা সংখ্যা হিসাব করি তাহলে 6.02 × 10⁻23 এতটি আয়ন পরমাণু অণু। যদি ভরে হিসাব করি তাহলে মোল সংখ্যা মানে হচ্ছে ওই যৌগ বা ওই পদার্থের গ্রাম আণবিক ভরের সমান। বুঝছো? এই যে এখানে যে বলছি আমরা যে গ্রাম আণবিক ভরের সমান ছিল না এখানে? অবশ্যই তো গ্রাম আণবিক ভরের সমান মানে ওটার যে অণু, ওই অণুর ভরের সমান, আসলে অনুরিত, তাই না? ওকে, আচ্ছা এরপরে যদি আমরা সেটাকে হিসাব করি আয়তনে হিসাব করলে সেটাকে আমরা কিসের সমান বলবো? ওই কই গেল, আয়তনে যদি হিসাব করি তাহলে আয়তনে হিসাব করলে বলবো যে সেটা আমাদের এসটিপিতে 22.4 লিটার আয়তনের সমান, 4 লিটার আয়তন গ্যাসের সমান। ক্লিয়ার? তাহলে মোল সংখ্যাটা এবার আমরা করতে পারবো। আমরা এই তিনটাকে মিলে এমনভাবে একটা মোলের সংখ্যা করব যেন এখানে মানে উত্তর সঠিক হইতে আসলে বাধ্য। আরও তুমি অনেকগুলা মোলের সংখ্যা পাবা, একটু পরেই পাবা যে যদি মানে এক মোল কাকে বলে, এরকম এক মোল কাকে বলে, যদি একটা মানে কি বলবো, জিনিসটা হচ্ছে এমন যে একটা প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা 1, সেখানে যদি 1000 ml পদার্থ 1000 ml দ্রাবক বা পানি থাকে তাহলে ওখানে উপস্থিত পদার্থের পরিমাণ 1 মোল, সেটাকে 1 মোল বলে। এটাও পাবা একটু পরে পাবা, একটু অপেক্ষা করো। ক্লিয়ার? ওকে, আর এখন যদি আমরা বলতে চাই তাহলে এখন আমরা কিভাবে বলবো এটাকে, যে 1 মোল পদার্থ বলতে বোঝায় সংখ্যা হিসাবে সেখানে 6.02 × 10⁻23 এতটি অণু পরমাণু বা আয়ন রয়েছে। ঠিক আছে, এই যে এখানে তো বলে দিছে এটা হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, এই যে এখানে বলে দিচ্ছে দেখো কোনো পদার্থের পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 এতটি অণু পরমাণু বা আয়ন থাকলে সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়। 1 মোল কার্বন পরমাণু সমান এতটি পরমাণু। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। ওকে, পরমাণুকে পারমাণবিক ভরে আর অণুকে গ্রাম আণবিক ভরে প্রকাশ করার পরে যে ভরটা পাওয়া যায় সেটাকেও তার 1 মোল বলা হয়। মানে ভরের হিসাব আর সংখ্যার হিসাবটা এখানে বলে দিছে। ক্লিয়ার? দেখো 1 মোল ইলেকট্রন সমান এতটি, 1 মোল পরমাণু সমান এতটি পরমাণু, 1 মোল অণু সমান এতটি, 1 মোল আয়ন সমান এতটি। এটা ডান না আমাদের? অলরেডি ডান। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তা আমি তোমাকে যে মোলের সংখ্যাটা দিলাম সেখানে তো আমি তিনটাকে ইনক্লুড করছিলাম। প্রথমে বললাম যে সংখ্যা হিসাব করলে, পরে বললাম গ্রামে হিসাব করলে তার গ্রাম আণবিক ভরকে আমরা কি বলবো, সেই পরিমাণকে মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই যে পরিমাণ পাওয়া যায় সেটাকে বলতেছি আমরা 1 মোল। আর যদি আমরা চিন্তা করি এটাকে আমি এখন আয়তনে হিসাব করব, বুঝছো? দেখো এই জিনিসটাই বোঝানো হয়েছে। ওকে, এটাকে যদি আমি চিন্তা করি এখন আয়তনে প্রকাশ করব তাহলে এসটিপিতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 22.4 লিটার আয়তনের গ্যাস মানে হচ্ছে সেটা 1 মোল পরিমাণ গ্যাস। ওকে, ক্লিয়ার? এই হয়ে গেল তোমার মোলের যাবতীয় কেচ্ছা কাহিনী, সংজ্ঞা থেকে শুরু করে সব কিছু। আশা করি জিনিসটা ধরতে পারছো।
ওকে, এবার আমরা হচ্ছে এই যে মূল সংখ্যার এই কনভার্সনটা একটু দেখব, দেখো। ওকে, তাহলে বলো এই কনভার্সন যা আমরা দেখতেছি তা অলরেডি আমাদের শেখা হয়ে গেছে কিনা। এই যে মূল সংখ্যা, হ্যাঁ দেখো এখানে বলতেছে কি, তুমি যদি ভরকে তার আণবিক ভর দ্বারা, মানে যেটা গিভেন ওয়েট থাকবে সেটাকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করো, তুমি মূল সংখ্যাতে নিয়ে চলে যেতে পারবা। ওকে, আবার যদি চিন্তা করো মূল সংখ্যা থেকে আমার ওটা ভরটা কত সেটাতে নিয়ে যাব, তাহলে ওই মূল সংখ্যাটাকে তার গ্রাম আণবিক ভর দ্বারা গুণ করে দিতে হবে। মূল সংখ্যা গুণ গ্রাম আণবিক ভর সমান এটা, প্রত্যেকটা কেসে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমি যদি এটাকে ওই যে সেম টু সেম এই ইকুয়েশনটাকে একেবারে মাথার ভিতরে সুন্দর মতন ঢুকানো, মূল সংখ্যা সমান তার যেই ভরটা দেওয়া আছে সেটাকে তার গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করব, তাহলে চলে আসবে মূল সংখ্যা। অণু পরমাণু বা আয়নের সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমরা 6.02 ইন্টু 10⁻23 অথবা অ্যাভোগাড্রো নাম্বার যেটা সেটা দ্বারা ভাগ করব, তাহলে চলে আসবে। অথবা এসটিপিতে যে আয়তনটা দেওয়া আছে সেটাকে আমরা লিটার এককে নিব। কোন এককে নিব বলো? লিটার এককে নিব। তারপরে সেটাকে 22.4 লিটার দ্বারা ভাগ করব, তাহলে চলে আসবে আমাদের মূল সংখ্যা। এই হয়ে গেল এটা টোটাল কথা। পারবো আশা করি। চলো এবার আমরা ঝটপট ঢুকবো ঘনমাত্রার ভিতরে, এটা আমাদেরকে শিখতে হবে, মজা আছে। তার আগে একটা কোয়েশ্চেন সলভ করতেছি, দেখো, এরপরে আমরা ঘনমাত্রাটা শুরু করব। কোয়েশ্চেন সলভে বলতেছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান, দেখছো? তো তোমাকে গ্রাম থেকে এখন অণুতে নিয়ে যেতে বলছে, এটার মূল সংখ্যা কত সেখানেও চাইছে, এরকমও না। তো ক্যালসিয়াম কার্বনেট এর ভরটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা পারবা আসলে, এটা 100 হয় টোটাল। তারপর আমি ক্যালকুলেশন করে দেখাই। ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, এই যদি করো তাহলে পাবা হচ্ছে 100 গ্রাম পার মোল। এখন বলতেছে 5 গ্রামের মধ্যে কতটি অণু বিদ্যমান। ক্যালসিয়াম কার্বনেট তো একটা অণু, এখানে পরমাণু আছে কয়টা বলো তো? একটা ক্যালসিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, মানে হচ্ছে 5টা, মোট 5টা পরমাণু রয়েছে। ওকে, তা আমি যদি মূল সংখ্যার এই সমীকরণটা পর্যন্ত যাই, যে গিভেন ভর বাই তার আণবিক ভর ইজ ইকুয়ালস টু তার অণুপরমাণু বা আয়নের সংখ্যা বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এখন আমি যদি এই রিলেশনটুকু নিয়ে কাজ করি তাহলেই তো আমাদের হলো যে তার অণুর সংখ্যাটা বের হয়ে যাবে। এখানে তো অণু বুঝাচ্ছে, তাই না? কারণ এটা তো একটা অণু, বের হয়ে যাবে। কারণ আমার এটা জানা, এটা জানা, এইটা জানা। তাহলে আমরা এখান থেকে এন ইজ ইকুয়ালস টু বলতে পারি অণুর সংখ্যা এন সমান আমরা কি বলতে পারি বলো তো? বলতে পারি 5 ভাগ হচ্ছে আমাদের 100 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু ক্যালসিয়াম কার্বনেট, তাই না? শেষ। তাই এই ক্যালকুলেশন করলে যেটা হয় সেটাই হচ্ছে কথা। এই দুইটা কেটে দিলেই হয়েছে, 5 হয় 30 আর এটা হচ্ছে এরকম, তার মানে 3. এটা হচ্ছে যে 1 এমন আসবে ইন্টু 10⁻21 এমন আসবে, তার মানে এটাকে বলতে পারবা 3.01 ইন্টু 10⁻22 এতটি থাকার কথা। আমি তো হ্যান্ড ক্যালকুলেশনে করলাম, তুমি ক্যালকুলেটার বসায় করে দিবা। শেষ। বুঝছো? এই মোলের যাবতীয় জিনিসপাতি ক্লিয়ার হয়েছে। আমি বলবো জাস্ট মোর অরলেস বোধ হয় 25-27 এরকম মিনিট পর্যন্ত হয়েছে। মোলের কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় আর একবার কাইন্ডলি অ্যাটলিস্ট 1.5x বা 2x-এ দেখে ফেলো। মোলের কনসেপ্টটা ক্লিয়ার করেই ঘনমাত্রা, রাসায়নিক মানে তার স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুক্তি এ সকল কিছুতে যেও, এবং লাস্টে যে যখন আমরা লিমিটিং বিক্রিয়ক এবং রাসায়নিক বিক্রিয়া থেকে স্টোইকোমেট্রি বা বিক্রিয়া অনুপাতের এগুলা কাজকাম করব, তখন যেন এই মোলের কনসেপ্টগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা হচ্ছে ঘনমাত্রাতে। কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, মোলারিটি, এই যাবতীয় শব্দগুলা সেম। বুঝছো? দ্রাব্যতাও মানে তুমি দ্রাব্যতাকেও প্রকাশ করা যায় ঘনমাত্রা দিয়ে। বুঝছো? মানে তুমি ঘনমাত্রা জানতে পারলে সেটাকে মানে দ্রাব্যতার একটা একক কিন্তু ঠিকই ঘনমাত্রা। দ্রাব্যতা প্রকাশ করা যায় কয়েক রকমভাবে, ঘনমাত্রাও তার ভিতরকার একটা। এটা 11-12 হয়ে যায়, আরও বেশি বিস্তারিত শিখতে পারবা, এখন জাস্ট এতটুকু জেনে থাকো। মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মোলারিটি, কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, এই সকল জিনিসপাতিগুলো হচ্ছে সেম টু সেম। মোলারিটি, ওকে, যেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, কনসেন্ট্রেশন, ওকে, এবং দ্রাব্যতার একরূপ, এই সবগুলোকে আমরা কি বলতে পারি? ঘনমাত্রা বলতে পারি। সো ঘনমাত্রা জিনিসটা কেমন? দেখো এখানে দুইটা দ্রবণ আছে, লেটস সে ধরে নাও। আমি এখানে এই দ্রবণটার পরিমাণটা আর একটু বাড়ায় দিই। ধরে নাও এখানে আরেকটু আমরা বাড়ায় দিচ্ছি। ধরে নাও এরকম এতটুকু বাড়ায় দিছি। এখানে এটা হচ্ছে লেটস সে ভাইয়া, এটা হলো আমাদের 100 ml।
এটা হচ্ছে আমাদের 150 ml, এমন। এই দুইটা হচ্ছে এমন। আবার আবার মনে করে নাও আরও দুইটা আমরা জিনিস ড্র করে ফেলি। আরও দুইটা জিনিস ড্র করে ফেলবো হচ্ছে এরকমভাবে। হ্যাঁ, আরও দুইটা জিনিস আমরা ড্র করব এখানে। ড্র করে টোরে এটাকে এরকমভাবে দিচ্ছি, ধরে নাও। ওকে, ওকে, তো এটাকে এমনভাবে দিলাম। এবার এটাকে আমরা একটু পূর্ণ করে দিই। মনে করে নাও এটা হচ্ছে আমাদের 100 ml, এটা হচ্ছে আমাদের 100 ml। আমরা এখানে 4টা কেস দেখতেছি। 4টা কেসকে এরকমভাবে চিন্তা করতেছি যে প্রথম দুইটাতে আমার সেম পরিমাণে আমাদের পানি আছে। এখন আমরা দ্রাবক হিসেবে চিন্তা করি পানি। দ্রাবক হিসেবে বিস্তর অনেক অনেক অপশান আছে, বাট সার্বজনীন দ্রাবক কিন্তু বলা হয় পানিকেই, কারণ পানি সকল পদার্থকেই মানে একটা খুবই অল্প পরিমাণে হইলেও দ্রবীভূত করতে পারে। সেজন্য পানি নর্মালি একটা পোলার দ্রাবক এবং পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। এই কথাগুলো একটু জেনে রেখো। হ্যাঁ, তো তুমি এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পানি পাবা, বাট দ্রাবক আমরা শব্দ উচ্চারণ করব পানি। পানি হচ্ছে কি ভাই, একটা পোলার দ্রাবক, আর পানিরই অপর নাম হচ্ছে আবার সার্বজনীন দ্রাবক, জনীন দ্রাবক। ওকে, আচ্ছা। সো আমি এখন তোমাকে যে জিনিসটা বুঝাইতেছি সেটা হচ্ছে এই যে এখানে কয়েকটা কেস, এই কয়েকটা কেসের ক্ষেত্রে দেখো উপরের অংশ দুইটাতে আমরা এখানে একটা মার্ক করে দিই যেন তোমরা বুঝতে সহজে পারো। উপরের দুইটা কেসকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে সেম পরিমাণে দ্রাবক আছে। সেম পরিমাণে দ্রাবকের মধ্যে আমি এইটার ভিতরে দিচ্ছি হচ্ছে ধরে নাও 5 গ্রাম 5 গ্রাম হচ্ছে আমরা কি দিব, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেরকমটা আমরা দিছিলাম। হ্যাঁ, এটার ভিতরে দিচ্ছি হচ্ছে মনে করো না আমরা ভাইয়া 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বা তুমি চিন্তা করো শরবত বানাচ্ছ, তুমি চিনি দিচ্ছ, হোয়াট এভার, তোমার কোনো প্রবলেম নেই। এখানে তুমি দিচ্ছ হচ্ছে ভাই 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানেও দিচ্ছ হচ্ছে ভাই তুমি 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো? এখন একটু ভালো করে লক্ষ্য করো তো, উপরের দুইটা কেস আছে নিজের দুইটা কেসের ক্ষেত্রে, দুইটা কেসের মানে এই 4টা জায়গার ভিতরে তোমাকে একটা জিনিস বুঝে একটা সলিউশনে আসতে হবে। সেটা হচ্ছে উপরে যখন আমি 100 ml এর মধ্যেই মানে আমার পানির পরিমাণটা সেম, এখানে আমি যখন 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, বা ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড না বলে আমি এটাকে চিনি বলতেছি, ধরে নাও চিনি বলতেছি যেন আমার জন্য ভালোভাবে বুঝাইতে পারি আমি জিনিসটাকে। এটাকে বললাম আমরা 5 গ্রাম চিনি দিতেছি, এখানেও আমরা 5 গ্রাম চিনি দিতেছি, ধরে নাও চিনি C6H12O6, যে চিনি দিচ্ছি, এখানে 5 গ্রাম চিনি দিচ্ছি, এখানে বেশি মিষ্টি লাগবে নাকি 20 গ্রাম চিনি দিচ্ছি এখানে বেশি মিষ্টি লাগবে, যেখানে পানির পরিমাণটা সেম অর্থাৎ দ্রাবকের পরিমাণটা সেম? অবশ্যই অবশ্যই আমি বলতে পারি আমার কোথায় সব থেকে বেশি মিষ্টি লাগবে, কোথায় মাস্ট বি আমাদের যেখানে আমার চিনির পরিমাণটা বেশি, অর্থাৎ আমি যেখানে বেশি পরিমাণে বেশি চামচ চিনি দিচ্ছি সেখানে আমাদের মিষ্টি বেশি লাগবে। তার মানে আমাদের ঘনমাত্রাটা এইখানে বেশি। তাহলে আমরা সিম্পলি যে জিনিসটা বলবো, এই ঘনমাত্রাটাকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি সলিবিলিটির একটা একক হিসাবে, SMC যেটা দ্বারাই প্রকাশ করো না কেন সমস্যা নেই। এটা ডিরেক্টলি তোমার যে পরিমাণ মানে যে দ্রবের পরিমাণ, এই দ্রবের পরিমাণের সাথে সমানুপাতিক। এখন দ্রবটাকে ভালো করে একটু চিন্তা করো তো, দ্রবটা কি শুধু আমরা গ্রামে হিসাব করতে পারি? আমি চিনি এতটি অণু দিতে পারি না? পারি না। এটা যদি কোনো একটা গ্যাসের দ্রবণ বানাই তাহলে আমি কি লিটারে দিতে পারি না? পারি। তাহলে আমাকে এখন বল, আমি কি গ্রামে হিসাব করে বলবো, নাকি হচ্ছে টিতে হিসাব করে বলবো, নাকি লিটারে হিসাব করে বলবো, নাকি এই সবগুলোর থেকে যেটা উৎকৃষ্ট একক সেটাতে হিসাব করে বলবো? রাইট, আমাদের কাছে তো একটা উৎকৃষ্ট একক আছে, সেটা কে? মোল সংখ্যা। তাহলে আমরা অবশ্যই ডিরেক্ট বলবো যে মোল সংখ্যার সাথে, মোল সংখ্যার সাথে ডিরেক্টলি সমানুপাতিক। ডিরেক্টলি সমানুপাতিক হচ্ছে না? ডিরেক্টলি সমানুপাতিক কখন? যখন আমাদের কি আয়তনটা হচ্ছে ফিক্সড, আয়তনটা ফিক্সড তখন মোল সংখ্যার সাথে সমানুপাতিক, মিষ্টতা বা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বা মোলারিটি এইটা। আবার ধরে নাও ওই সেম চিনি আমি 5 গ্রাম দিলাম 100 ml এর ভিতরে, আবার 5 গ্রাম দিলাম হচ্ছে 150 ml এর ভিতরে, কোথায় আমার হচ্ছে বেশি মিষ্টি লাগবে? যেখানে আমাদের পানি কম, তাই না? তার মানে অবশ্যই এই 100 ml এর ভিতরে বেশি লাগবে। অর্থাৎ আমি তখন ঘনমাত্রার সাথে চিন্তা করতে পারি, যদি আমাদের মোল সংখ্যা যদি সেম থাকে তাহলে ঘনমাত্রার সাথে সমান মানে কেমনভাবে প্রপোর্শনাল হবে? ঘনমাত্রার সাথে আয়তনটা প্রপোর্শনাল হবে কেমন? ব্যস্তানুপাতিক। যেখানে আমাদের পানির পরিমাণটা আমরা কম দিব সেখানে গাঢ়ত্ব, মিষ্টতা, কনসেন্ট্রেশন, মোলারিটি, ঘনমাত্রা বেশি হবে।
আর যেখানে আমরা পানি বেশি দিব অর্থাৎ দ্রাবক বেশি দিব সেখানে কম হবে। তাহলে এই দুইটাকে যদি এখন তুমি কম্বাইন করো, এই যে এই দুইটাকে কম্বাইন করো, তাহলে যে জিনিসটা পাও, মানে এটাকে কম্বাইন করে সূত্র বানায় কে নিয়ে আসতে হবে এরকম না, এই জিনিসটাকে যদি কম্বাইন করো তাহলে সিম্পলি যে জিনিসটা পাও সেটা হচ্ছে মোল সংখ্যা ভাগ আয়তন লিটার এককে। এই যে এই জিনিসটাই হয়ে যাচ্ছে, যে এখানে আমি এটার কথাটা উল্লেখ করে দিই, এটাই হয়ে গেল তোমার সেই ঘনমাত্রা, এই হচ্ছে তোমার সেই ঘনমাত্রা, দ্রাব্যতাও বলতে পারো এক প্রকারের, মোলারিটিও বলতে পারো, মোলারিটি। বুঝছো জিনিসটা? তাহলে দ্যাট ইজ এস, এটাকে এস দিয়ে প্রকাশ করতে পারো, এম দিয়ে প্রকাশ করতে পারো, সি দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে আমরা বলতে পারি আমাদের ঘনমাত্রা কাকে বলে আসলে? ঘনমাত্রা হচ্ছে প্রতি লিটার দ্রাবকে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যা সেটাই হচ্ছে তার ঘনমাত্রা প্রতি লিটার, অর্থাৎ এটার পরিমাণ যদি লিটার এককে 1 হয়ে যায় তাহলে প্রতি লিটার দ্রাবকে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যা সেটাই হচ্ছে তার ঘনমাত্রা। এটা যদি 1 হয়ে যায় তাহলে ঘনমাত্রাটাই হচ্ছে তো তার মোল সংখ্যা, তার মোল সংখ্যাটুকুই তো হচ্ছে তার ঘনমাত্রা। ক্লিয়ার? দেখো বুঝো আমার সংখ্যাটা, প্রতি লিটার দ্রাবকে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই নির্দিষ্ট করতে হবে, কারণ তাপমাত্রা উঠাবড়া করলে ভলিউম কম বেশি হয়। তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকের মধ্যে তো দ্রবটা দ্রবীভূত আছে, দ্রবীভূত দ্রব যতটুকু আছে তার মোল সংখ্যা যেটা সেটাই হচ্ছে তার ঘনমাত্রা। ক্লিয়ার? এখানে ওই জিনিসটা ডেমনস্ট্রেট করা হয়েছে। দেখো এটা হচ্ছে সব থেকে ডাইলুট একটা সলিউশন, মানে খুবই অল্প ফোঁটা দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে যে মানে এটা ডাইলুট, মানে এটা এর থেকে কনসেন্ট্রেটেড, কার থেকে? যে এর থেকে কনসেন্ট্রেটেড একটা সলিউশন। আর এটা হচ্ছে মানে আমি হিট দিয়ে আরও বেশি পানিটাকে ইভাপোরেট করে ফেলছি, মানে আয়তন কমাই দিছি, তার মানে এটা হচ্ছে সব থেকে বেশি কনসেন্ট্রেটেড সলিউশন। এই জিনিসটা বোঝানো হয়েছে। ওকে, মানে আমার যে ঘনমাত্রাটা দ্রব এবং দ্রাবকের উপরে নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল সেই জিনিসটা ডেমনস্ট্রেট করা হয়েছে বা দেখানো হয়েছে, যেটাকে আমি তোমাকে আরও ভেঙে এখানে দেখাইলাম। ক্লিয়ার? তাহলে ঘনমাত্রার একটা হিসাব আমরা পাইলাম, এই হিসাবটাই আমরা পাইলাম। এখন তুমি একটা হিসাব জানো আবার, কি? তুমি জানো হচ্ছে ভাই এস ইজ ইকুয়ালস টু ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু ভি। খুব ভালো কথা, এটাও যে খারাপ হিসাব বা ভুল হিসাব এমন কিন্তু না। কিভাবে না? কারণ হচ্ছে এখানে ভিটা হচ্ছে ভাই এমএলএ, লিটারে না। আমার ওখানে ভিটা ছিল কিসে বলো তো? লিটারে ছিল, তাই না? লিটারে ছিল। এখন ধরে নাও তোমাকে কোথায় উত্তরের ভিতরে, ধরে নাও কোনো একটা উত্তরের ভিতরে অ্যান্সারের মধ্যে, মানে কোয়েশ্চেনের ভিতরে তোমাকে ওখানে দেওয়াই হয়েছে হলো ধরে নাও কিসে 100 না 250 ml দেওয়া হলো তোমাকে, 250 ml। এখন 250 ml যে দেওয়া হয়েছে এটাকে তো তোমার আয়তন দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে 250 ml এর ভিতরে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এমনি দেওয়া হলো। এবার তোমাকে বলছে মোলারিটি কত সেটা বের করতে হবে। তো তুমি তো জানো ভাই এস ইজ ইকুয়ালস টু কত? এন বাই ভি। এটা লিটার এককে, এটা এমএলএ আছে, এটাকে লিটারে নিতে হবে, মানে 250কে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর এনের পরিমাণটা যদি এখান থেকে বের করো, এন তো এখানে ভরে দেওয়া আছে, তাহলে 5 গ্রাম যেটা গিভেন ভর, ভাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, সেটা কত? 40। ওই জিনিসটাকেই তো ভাঙা হয়েছে এখানে। আসলে তো আমরা যদি একটু ভাঙি তাহলে এনকে ভাঙলে আমরা কী পাবো? ডাব্লু বাই এম পাবো, ভাগ হচ্ছে ভি। এই ভি লিটারটাকে তুমি যদি আসলে এমন করো যে এমএল এর কোনো একটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে তো সেটা লিটার হয়ে যায়। এই ভি লিটারটাকে এরকমভাবে প্রকাশ করা যায় না? ভি লিটার সমান হচ্ছে ভি এমএল দিয়ে যেটাই থাকবে না কেন সেটাকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো চলে আসে না? তাহলে আমি এই সংখ্যাটা এখানে বসাই দিতে পারি না? ডাব্লু বাই এম তো নিচে চলে আসছে অলরেডি, ডাব্লু বাই হচ্ছে এম নিচে চলে আসছে অলরেডি। এখন এখানে আমি বলতে পারি যে ভি লিটার ছিল এটা না, লিটারকে আমরা এমএল বললাম, এমএল বাই 1000। এটা তো নিচে ছিল, এই 1000টা কী হয়ে যাবে? উপরে চলে আসবে না? তাহলে এটাকে তুমি এই যে ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু ভি এমন বলতে পারো না? এখানে ভিটা হচ্ছে কিসে? এমএলএ। এটাও কি আমার ঘনমাত্রা হচ্ছে না? যেই সংজ্ঞাটা বা যেই ইকুয়েশনটা মোরাললেস তোমরা জানো। তো এই ইনফরমেশনগুলো দেওয়া থাকলে তুমি যে ইকুয়েশনটা জানো সেটাতে একবারে করলে হয়ে যাবে। একই তো কথা রে বাবা, তুমি যেটা জানো আমিও তো ওটাই জানি। আমি না ভেঙে করে দিছি, অথবা আমি আলাদা করে মূল সংখ্যা বের করবো, আলাদা করে এটাকে এককে পরিণত করে ফেলবো, তাইলেই তো হলো। আমার এটা যেটা এস, আমি ওই সূত্র দিয়ে যদি করি তাহলে কি হবে? জাস্ট 5/40, তাহলে তো আমি মূল সংখ্যা পেয়ে গেলাম। আর এখানে ছিল আমাদের 250 ভাগ হচ্ছে 1000, তাহলে তো আমাদের হয়ে গেল। উপরে যখন আমরা 5/40 বলতেছি মানে কত? 1/8, আর এখানে কত হচ্ছে আমাদের? জাস্ট 1/4। তাহলে আমরা বলি 1/8 গুণিত 4/1, হুইচ মিনস 1/2, হুইচ মিনস 0.5 মোলার। ঘনমাত্রা কত? 0.5 মোলার।
বুঝছো জিনিসটা? ধরতে পারতেছো কি করলাম? ডান। তুমি যদি ডিরেক্ট চাও যে না ভাই আমি এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসাবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবা, যদি এটা কখনো লিটারে তোমাকে বসাতে হয় তাহলে এই সমীকরণের ভিতরে এই 1000 হবে না কিন্তু। ক্লিয়ার? ডান। এই হচ্ছে তোমার এখানকার ঘনমাত্রার হিসাব। ওকে, এই যে দেখো, দ্রবণে মোলারিটি ঘনমাত্রা সমান হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর ইন্টু 1000 মিলিলিটার এককে দ্রবণের আয়তন। দেখছো ভেঙে ভেঙে বলতেছি কিনা, এগুলা কিন্তু ভুল করিস না ভাই একেবারে। এই দ্রবণের এই খেলা টেলা এগুলাতে যেন আর ভুল না হয়। N/V ডাইরেক্ট N/V হয় এটা তখন কোন এককে? লিটার এককে। S ইজ ইকুয়ালস টু W/M ইন্টু V, এখনও লিটার এককে আছে। W/M ইন্টু V এখনও লিটার এককে আছে। এটাও সত্য, খালি এনকে ভাঙছি। S ইজ ইকুয়ালস টু W ইন্টু 1000 বাই M ইন্টু V, এখন কিসে চলে গেছে? এম এল এককে চলে গেছে। সত্য, প্রত্যেকটা কারেক্ট। তোমাকে বুঝতে হবে তুমি কোন একক নিয়ে কাজ করতেছো, তুমি কিভাবে কাজ করতেছো। কথা কি ক্লিয়ার? নেই কোনো ভেজাল আছে? বলো, ভেজাল থাকার কথা না। এখন দেখো এখানে বলতেছে 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছে, অন্য যৌগ বললে তার গ্রাম আণবিক ভর বের করতে হতো। সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর ভ্যালুটা কত বলো তো? 40 গ্রাম পার মোল। এটা তো আমি তোমাকে বের করতে হিসাবই বলে দিলাম। সো তাহলে আমরা যদি এস ওই যে একবারে যেহেতু এম এল এককে আছে, তো আমি বড় সমীকরণটাতে বসাও 10 গুণিত 1000 বসাও, কোনো সমস্যা নাই। 40 গুণিত হচ্ছে কত? 100। এই দুইটা শূন্য এই 1 শূন্য কাটে, তাহলে 10/4 করলে তুমি পাও কত? 2.5 মোলার। তার মানে এস বা ঘনমাত্রা কত? 2.5 ml। ঠিক আছে, ডান। বুঝছো কথা? আশা করি বুঝা গেছে। ওকে, ওয়েট। 100 মোলারে আছে, হ্যাঁ ঠিক আছে, 2.5। ওকে, এবার চলো আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কিছু জায়গার ভিতরে এই যে মোলার, এটাকে আমরা কত বলতেছি? 2.5 মোলার। ওকে, শুধু যদি মোলার দ্রবণ বলা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে 1 মোল। মানে কিছু ক্ষেত্রে যেটা তো মোলারিটির দ্রবণ এমন বলতেছি। শুধু মোলার বলা হলে সেটাকে 1 মোল বোঝায়। হ্যাঁ, যে 1 মোলারের একটা দ্রবণ, মানে তার কনসেন্ট্রেশনের ভ্যালু হচ্ছে 1। যদি কখনো সেমি মোলার দেখো তার মানে সেটা হচ্ছে 0.5 মোলার। যদি কখনো দেখো ডেসিমোলার মানে 0.1 মোলার। যদি কখনো দেখো সেন্টিমোলার মানে 0.01 মোলার। এই যে এই জিনিসটা একটু বুঝতে হবে। এই যে এখানে বলে দেওয়া আছে, দেখো স্পেসিফিক মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, তারপর এখানে বলতেছে ডেসিমোলার দ্রবণ, এখানে বলতেছে সেন্টিমোলার দ্রবণ, এই জিনিসগুলোর কথা। তো তাহলে যদি আমাদের দ্রবণের আয়তন 1 লিটার হয়, দ্রবের পরিমাণ যদি 1 মোল পার লিটার হয়, তাহলে তো সেটা 1 মোলার। আমরা তো জানি এটা যে এস ইজ ইকুয়ালস টু কি? এন বাই হচ্ছে আমাদের ভি আমাদের এটা কিসে হবে? লিটারে হবে, ভি লিটারে। তাহলে ধরো এটা 1000 লিটারই আছে, এটার ভ্যালুটা যদি আমরা এখন করতে চাই 0.5, তাহলে মোলারের পরিমাণটা যদি আমরা 0.5 করি, এটা তো আমাদের 1 ভি মানে 1 লিটারে, এটা 1 লিটার সবসময়। তাহলে আমি যদি এটার ভ্যালুটা 0.5 করতে চাই, এর মান 0.5 হলেই তো হয়ে যায়। তাহলে ওই জিনিসটাই করছে যে 0.5 মোল দ্রব দিলে 1 লিটারের ভিতরে দিলে 0.5 মোল পার লিটার পাবা তুমি। আচ্ছা, এটার এককটা যেটা আলোচনা করতে হয়তো আমরা একটু করে দিছি। এই যে এখান থেকে ধরো মোলারিটি, এখানকার যে ফর্মুলা আসছিল, তারপরে এখান থেকে যে মেইনলি এককটা, এর এককটা কি হচ্ছে বলো তো? উপরের এককটা কি? অবভিয়াসলি মোল। পরের এককটা কি? লিটার ইনভার্স। এই লিটারটা উপরে চলে গেল, এককটা হচ্ছে মোল পার লিটার। এই মোল পার লিটার এককটাকে আবার ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম এটা দ্বারাও প্রকাশ করা হয়, মাথায় রেখো, ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করা হয়। এটাও কিন্তু মোলারিটি বোঝায়। ওকে, আশা করি বুঝছো। তাহলে এইখান থেকে যদি এখন আমরা যাই 1 মোলার, বা যদি কখনো তোমাকে প্রমাণ দ্রবণের কথা বলে, প্রমাণ দ্রবণ বলতে বোঝায় নর্মালি জানা ঘনমাত্রার একটা দ্রবণ। মানে যে দ্রবণের ঘনমাত্রাটা তুমি জানো, মোলারিটি বা কনসেন্ট্রেশনটা তুমি জানো, সেটাকেই প্রমাণ দ্রবণ বলে। তো অনেক সময় প্রমাণ দ্রবণ মানে 1 মোলার দ্রবণও বলা হয়। তো 1 মোলার দ্রবণ মানে সেটা হচ্ছে আসলে মোলার দ্রবণ মানে 1 মোল দ্রবণ। মোলার মানেই হচ্ছে কত? 1 মোলার, এমনভাবে বোঝাচ্ছে। যদি বোঝায় হচ্ছে সেমি মোলার, তার মানে এটা কত বোঝাচ্ছে?
এটা বোঝাচ্ছে হচ্ছে ঘনমাত্রার মানটা হচ্ছে 0.5 মোলারিটি, এমন মানে এটা হচ্ছে এস এর মান। যদি আমি বলি হচ্ছে ডেসিমোলার, বুঝতেছো তাহলে এই যে এরকমভাবে কাজগুলো করতেছে। ওকে, তার মানে এটা কত 0.01 মোলারিটির। তারপরে যদি বোঝায় হচ্ছে সেন্টিমোলার, তাহলে এটা কত বোঝায় 0.01 এমন। যদি এটা বোঝায় হচ্ছে মিলিমোলার, তাহলে এটা কত বোঝায় 0.001 মোলার এমন। এই জিনিসগুলো একটু ধরতে পারতে হবে। হ্যাঁ, কখনো কখনো ওই যে শব্দ প্রয়োগ করে আর কি দিয়ে দেয়, দ্যাটস ওয়াই তোমাকে এগুলা পারা লাগবে। আমি একটু এসিটা দিই, বুঝছো, গরম লাগতেছে অনেক। ওকে, আমাদেরকে এই মোলারিটির কিচ্ছা কাহিনী আরেকটু আগাইতে হবে, শিখতে হবে। দেখো, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। মোলারিটির সাথে সাথে তুমি যখন হচ্ছে আসলে একটু বড় হবা তখন আরও দুইটা টার্ম শিখবা। এক হচ্ছে মোলালিটি, বুঝছো? এই মোলালিটি হচ্ছে এমন একটা জিনিস, আমি এখানে খুব বেশি শিখায় তোমার মাথার মধ্যে কোনো গ্যাঞ্জাম পাকাবো না। মোলালিটি হচ্ছে দ্রাবকটাকেও ভরে প্রকাশ করা হয়, দ্রাবককেও ভর এককে প্রকাশ করে হিসাব করা হয়। আর এরই আর একটা চাচাতো ভাইয়ের নাম শুনবা, সেই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ভাইয়া নর্মালিটি। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ক্যালকুলেশনের সাপেক্ষে এরকম, এগুলোও কিন্তু ঘনমাত্রা প্রকাশেরই একক। তো মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভর করে, কোশ্চিনে ছিলাম আমরা এইটা। মোলালিটি আর মোলারিটির ভিতরে, মোলারিটি এবং মোলালিটির ভিতরে কিন্তু বেটার হচ্ছে বা ভালো হচ্ছে আসলে কোনটা জানো, মোলালিটি, যেটা আমরা শিখতেছি না। এটা আরও পরে কারণ পাওয়া যায় কেন ভালো। আপাতত আসো, এই যে আমরা এস বলি বা এম বলি বা সি বলি, এটা সমান আমরা কি বলতেছি আসলে, মোলারিটির সংজ্ঞাটা কি, N/V না, N/V মানে প্রতি লিটার দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা যেটা, সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। আমি এই সংজ্ঞাটা লিখতে চাই। প্রতি লিটার, এটা তোমার আছে বইয়েও দেওয়া আছে, প্রতি লিটার নির্দিষ্ট তাপমাত্রায়, এই যে একটা কথা, এই কথার জন্যই আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রাবকে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যা, সেটাকে কি বলে, মোলারিটি বলে। এখন এই যে একটা কথা বলে দিয়েছে নির্দিষ্ট তাপমাত্রায়, ওয়াই, এটার কারণটা হচ্ছে ভাইয়া তাপমাত্রা পরিবর্তনে আয়তন কঠিন এবং তরল পদার্থের তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পরিবর্তিত হয়। তাপমাত্রার সাথে তরল ও গ্যাসীয় পদার্থের আয়তন সংবেদনশীল। বুঝতেছো জিনিসটা, তাপমাত্রার সাথে কিন্তু এরা লেজিট সংবেদনশীল, তাপমাত্রার সাথে এটা সংবেদনশীল। কথা কি ক্লিয়ার? তো তাপমাত্রা পরিবর্তন, এটা কিন্তু পরিবর্তিত হয়। এখন নির্দিষ্ট তাপমাত্রায় না হয়ে তাপমাত্রা পরিবর্তিত হয়ে গেলে আয়তন যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তুমি বলো তো, আয়তন পরিবর্তিত হয়ে গেলে কি আমার এই আয়তন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কি আর এই ঘনমাত্রা এটা কি সেম থাকবে? এটা কি সেম থাকবে? থাকবে না, তো এটা তো চেঞ্জ হয়ে যাবে। ধরো তুমি শীতকালে কোনো একটা দ্রবণ বানায় রাখলা যখন টেম্পারেচার ছিল 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এরকমের কাছাকাছি, গ্রীষ্মকালে যখন টেম্পারেচারটা 36-37 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, আয়তন কি সেম থাকবে? ওই দ্রাবকের থাকবে না। বললামই তো এটার কারণ, তাপমাত্রার সাথে তরল ও গ্যাসীয় পদার্থের আয়তন সংবেদনশীল, মানে তাপমাত্রা উঠানামার সাথে এটা পরিবর্তিত হয়, যে তাপমাত্রা এটা কেলভিন এককে আয়তনের সাথে কেমন সমানুপাতিক। ওকে, যদি চাপ স্থির থাকে তাহলে, আর চাপ স্থির না থাকলে কিন্তু তখন আবার হচ্ছে যে সমন্বয় সূত্র ইউজ করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, সো আয়তনের সাথে সাথে আয়তনের উপর নির্ভর হচ্ছে মোলারিটিটা, কারণ আয়তন পরিবর্তন হয়ে যাচ্ছে তাপমাত্রার কারণে, তাই মোলারিটি আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে এটুকুর ব্যাখ্যা, আশা করি ধরা গেছে। সো ফাইনালি তাহলে মোল খুশি,
এবার কি মোল বাবাজি খুশি। কেন? কারণ সে তার আলটিমেট আইডেন্টিটি পাইছে। এবার সে খুশি, সে তার ব্যবহারও বুঝছে, তার অ্যাপ্লিকেশনও বুঝছে। মোল সমান কি, যদি আমি চিন্তা করি সেটা সংখ্যা এককে কোনো একটা পদার্থের, তাহলে তার অনুপরমাণু বা আয়নকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যায় তার মোল সংখ্যা। যদি আমি চিন্তা করি তার ভর এককে, তাহলে তার গিভেন ভরকে তার গ্রাম আণবিক ভর দ্বারা যদি ভাগ করি পেয়ে যায় তার মোল সংখ্যা। যদি চিন্তা করি আয়তন এককে, তাহলে তার এসটিপিতে যে আয়তন সেটাকে লিটারে নেওয়ার পরে সেটাকে যদি আমরা 22.4 দ্বারা ভাগ করি পেয়ে যায় তার আয়তন সংখ্যা। এই হচ্ছে আমাদের ওভারঅল মোলের কেচ্ছা কাহিনী। মোল খুশি তাহলে এবার? এটাই বলছে এখানে, ওয়েল আফটার অল দ্যাট সোল সার্চিং আই অ্যাম এ মোল আফটার অল। মানে ও খুব খুঁজে টুজে আবিষ্কার করলো যে ও আসলে মোলই। ওকে, ভেরি গুড ভেরি গুড। তারপরে ও বলতেছে গ্ল্যাড টু ডিসকভার হাউ ভেরি স্পেশাল ইউ আর ইন কেমিস্ট্রি। তাহলে এখানে যে ও এই লাইনটা দিল যে ও আসলে এতটা স্পেশাল কেন, এটা কি তুমি বুঝছো কতটা বেশি স্পেশাল? তুমি যতটা বেশি বুঝছো তার থেকে আরও বেশি বুঝবা যখন আমরা বিক্রিয়া অনুপাত পড়তে যাব, স্টৈকোমিতি পড়তে যাব। বিক্রিয়া অনুপাত পড়তে গেলে দেখতে পারবা ও কেন আরও এত বেশি স্পেশাল। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? কও, ভেজাল থাকার কথা না। এখন মোলের সমস্যা হচ্ছে যে একে সব জায়গাতে ব্যবহার করা হয়। ওকে, মোলের সমস্যা হচ্ছে মোল পরিমাণ জানলে তা ভর সংখ্যা বা আয়তনে সহজেই তুমি কি করতে পারবা? সহজেই রূপান্তর করা যাবে। শুধু কি তাই? না, শুধু তাই না, তা সহজেই রূপান্তর করা যায়। শুধু তাই না, এখানে তো আরও কাহিনী আছে। জাস্ট রূপান্তর করা যায় বলে না, এরপরে তুমি তো এখানে হচ্ছে যে এই যে এস, মানে তুমি যখন হচ্ছে তার ঘনমাত্রা নির্ণয় করতেছো অথবা নির্ণয় করতেছো মোলারিটি অথবা নির্ণয় করতেছো কনসেন্ট্রেশন, যেটাকে আমরা একই কথা বলতেছি, তখনও তোমার মোল সংখ্যা বাই হচ্ছে তার আয়তন লাগতেছে। অথবা তুমি এটাকে বলতে পারো কি W/M, এটা হচ্ছে 1000 ইন্টু হচ্ছে কত দিবা তুমি VmL, ml এ যে আয়তন সেটা। পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ অবশ্যই, ঠিক আছে। ওকে, যত্রতত্র ব্যবহারের জন্য একটু আসলে খ্যাপা হয়ে আছে এই। আচ্ছা, এরপরে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কোনো একটা যৌগে শতকরা সংযুক্তি নির্ণয়, অথবা শতকরা সংযুক্তি দেওয়া থাকলে তার স্থূল সংকেত এবং ভরটা দেওয়া থাকলে তার আণবিক সংকেত। অর্থাৎ শতকরা সংযুক্তি, ভালো করে এই কম্বিনেশনটা বুঝো। শতকরা সংযুক্তি, কোনো একটা মৌলের সংকেত দেওয়া থাকলে তার শতকরা সংযুক্তি বের করা সম্ভব। শতকরা সংযুক্তি থেকে আমরা বের করব হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে তার আণবিক ভরটা। জাস্ট এটাই পার্থক্য, আর কিচ্ছু না। আমি এটা বুঝাচ্ছি, ওয়েট। এখানে হচ্ছে জাস্ট আমাদের এক্সট্রা একটা অ্যাডেড ইনফরমেশন হিসেবে দরকার হচ্ছে কি ভর দরকার, না হলে তুমি এটা বের করতে পারবে না। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করা যায়, স্থূল সংকেত থেকে আণবিক সংকেতও বের করা যায়। ওকে, ভরটা দরকার। শতকরা সংযুক্তি বলতে কি বোঝায়? কোনো একটা যৌগের একটা সংকেত তুমি জানো, ধরো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এতে একটা সার্টেন ভরও আছে, নির্দিষ্ট ভরও আছে, যেটা 100 গ্রাম। ক্যালসিয়াম কতটুকু আছে, অক্সিজেন কতটুকু রয়েছে এবং কার্বন কতটুকু রয়েছে, এটা আমরা পার্সেন্টেজ 100-র ভিতরে যদি প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে আমার শতকরা সংযুক্তি। ওকে, স্থূল সংকেত আর আণবিক সংকেত নিয়ে যদি একটা কথা বলি তাহলে সিম্পল দেখো ভাইয়া, আমি যদি এমন করি যে দেখো তো এই সংকেতটা C2H4, এটা হচ্ছে আমাদের ইথিনের সংকেত। কে? ইথিন। এটা হচ্ছে আমাদের ইথিনের সংকেত। ইথিনের সংকেত। এখন দেখো তো এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 4টাই লাগে। আমি যদি এটাকে একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি আমি এটাকে এমন লিখতে পারি না, CH2? তো যখন কোনো একটা সংকেতের আমরা অনুপাত সংকেত আকারে প্রকাশ করি সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেতটা কি বোঝায়?
তার অনুপাত সংকেত আকারে যে প্রকাশ করা, মানে এখানে যে অণু পরমাণু বা মৌলগুলা রয়েছে তাদের অনুপাতটাকে আমরা সংকেত আকারে প্রকাশ করতেছি, তাদের অনুপাতটাকে, এক্স্যাক্ট নাম্বারটাকে না, সেটাই হচ্ছে কি তার স্থূল সংকেত। আর যখন আমরা এক্স্যাক্টটাকে প্রকাশ করব সেটা হচ্ছে তার আণবিক সংকেত। এক্স্যাক্টটাকে প্রকাশ করব, অর্থাৎ এখানে ওই মৌলের অনুপাতটাকে প্রকাশ করতেছি না, অর্থাৎ এখানে স্থূল সংকেতে মৌলের অনুপাত প্রকাশ করা হয়। মৌলের অনুপাত প্রকাশ করা হয়, আর এখানে হচ্ছে মৌলের এক্স্যাক্ট সংখ্যা। এক্স্যাক্ট সংখ্যা কয়টা করে মৌল রয়েছে সেটা প্রকাশ করা হয় কোথায়? আণবিক সংকেতে। তো স্থূল সংকেত একই হইতেই পারে, যেমন ধরো C2H2 এটা হচ্ছে আমাদের ইথাইন, এটা হচ্ছে এটার আণবিক সংকেত। C6H6 এটা হচ্ছে কি বলতো? বেনজিন, এটা হচ্ছে এর আণবিক সংকেত। এখন এটারও স্থূল সংকেত কত? CH, এটারও স্থূল সংকেত কত? CH। তার মানে ইথাইন আর বেনজিনের স্থূল সংকেত কিন্তু সেম। ইথাইন আর বেনজিনের স্থূল সংকেত কিন্তু সেম, বলা যায় না? বলা যায়। স্থূল সংকেত সেম হইতেই পারে যৌগের, বাট আণবিক সংকেত সেম হয় না, যদি এবং কেবল যদি তারা সমাণু না হয় তাহলে ওটা আবার আলাদা হিসাব। বাট নর্মালি দুইটা আলাদা যৌগের আণবিক সংকেত একই হবে না সমাণু ছাড়া। এই সমাণুর হিসাব আবার পরে পড়বা, এখন না, এত মাথা ঘামানোর দরকার নেই। এখন জাস্ট মাথায় রাখো, যখন আমরা যদি পরিমাণকে নিয়ে হিসাব করি, যে পরিমাণকে বলতে যে তাদের অনুপাতটা, মৌলের অনুপাতটাকে আমরা প্রকাশ করতেছি, মানে কয়টা মৌল কে কয়টা আকারে রয়েছে অনুপাতটাকে প্রকাশ করতেছি, মানে কমন সংখ্যা দ্বারা ভাগ করে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে স্থূল সংকেত। ওকে, কোনো একটা যৌগের স্থূল সংকেত আর আণবিক সংকেত সেম হইতেই পারে। যেমন ধরো লেটস সে, এই যে ধরো ক্যালসিয়াম কার্বনেটের কথাই বললে, এখানে কি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করার কোনো উপায় আছে? নাই। তার মানে স্থূল সংকেতও যা, আণবিক সংকেতও তা, এখানে কোনো আলাদা ভেদভাব করার কিচ্ছু নাই। ওকে, তো আমাদের মেইনলি এখানকার যে কাজকামগুলা সেটা হচ্ছে এইগুলার ভিতরে ট্রান্সফরমেশন থাকবে। তোমার ম্যাক্সিমাম যে কোয়েশ্চিন আসে সে কোয়েশ্চিন আসে হচ্ছে এই ট্রান্সফরমেশনটা। তো নর্মালি আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি, এটা খুবই সহজ, ডাল ভাত, এটা আসলে আসেই না, আসে হচ্ছে শতকরা সংযুক্তি দিয়ে দিচ্ছে, তোমাকে আণবিক সংকেত বের করতে হবে সেখানে। ওকে, এবং মাঝে মধ্যে বাষ্প ঘনত্ব দিয়ে দেওয়া হয়। সো একটা জিনিস মাথায় রাখবা, বাষ্প ঘনত্ব গুণ যদি 2 করো তাহলে পাও হচ্ছে আণবিক সংকেত, আণবিক ভর। আসলে আণবিক ভরটা কিভাবে পাও? বাষ্প ঘনত্ব গুণ 2 করলে তুমি হচ্ছে আণবিক ভর পাবা। বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রেখো, মাঝে মধ্যে এটা দিয়ে দেয়। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি তোমাকে মোটামুটি। ওকে, সো এখন আচ্ছা, বেনজিন ডান। এখন আমাদের যদি তুমি বলো যে ভাই একটা যৌগের আণবিক সংকেত দেওয়া আছে, আমি সেটাকে আসলে শতকরা সংযোজিতে কিভাবে নিয়ে যাব? খুবই সহজ, ডাল ভাত। মাথায় রাখবা যে ওটার একটা আণবিক ভর তুমি বের করতে পারবা। ওই আণবিক ভরের মধ্যে শতকরা সংযুক্তিতে, ধরে নাও আমি যদি বলি, চিন্তা করি যে আমার হলো ভাইয়া আমার এমন একটা যৌগ সোডিয়াম কার্বনেটকে আমরা চিন্তা করতেছি যে এখানে সোডিয়ামের পরিমাণ কত, কার্বনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, সেটাকে শতকরা সংযুক্তিতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব আসলে ভাই? খুবই সহজ। এই যে কোন একটা যৌগে মোলের শতকরা সংযুক্তি সমান হচ্ছে মোলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100 বাই হচ্ছে যৌগের আণবিক ভর পার্সেন্টেজ। সিম্পল। ধরো হচ্ছে আমি তোমাকে উদাহরণটা দিয়ে দেখাই, সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা টোটাল যেটা আণবিক ভর সেটা হচ্ছে ভাই কাউন্ট করলেই পাবা তুমি 106 গ্রাম পার মোল। এখানে যদি আমি বলি যে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত, সোডিয়াম এর শতকরা সংযুক্তি কত, প্রত্যেকের পারমাণবিক ভর কাউন্ট হবে, শতকরা সংযুক্তি হবে হচ্ছে সোডিয়ামের ভর কত হয় 23, সোডিয়ামেরটা, হ্যাঁ, ইন্টু তার পরমাণু সংখ্যা, ওটা আসলে কতগুলো পরমাণু রয়েছে, কয়টা আছে বলো তো? 2টা রয়েছে, গুণিত 2 বাই হচ্ছে এটার যে টোটাল আণবিক ভর কত, সেটা 106 গুণিত পার্সেন্টেজ মানে 100। এটার যে ক্যালকুলেশন হয় সেটাই হবে হচ্ছে এখানকার উত্তর। ওকে, এগেন যদি আমি আসি কার্বনের শতকরা সংযুক্তি কত, কার্বন কত ভাই 12, গুণিত কার্বন আছে কয়টা? একটা, বাই হচ্ছে 106 গুণিত কত 100।
এটা হচ্ছে তার পার্সেন্টেজ। এরপরে যদি আমি বলি অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হবে সেটা, অক্সিজেন হচ্ছে 16, আসে কয়টা, 3টা, তার পরমাণু সংখ্যা বাই হচ্ছে টোটালটার ভর ইন্টু 100%। খুবই সহজ। এই জিনিস নিয়ে আশা করি কেউ প্যারা খায় না। এটাকে যে এরকমভাবে সংজ্ঞায়িত করা যায়, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে, হ্যাঁ, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে ওই মৌল কত গ্রাম জায়গা দখল করতেছে সেটাই হচ্ছে তার শতকরা সংযুক্তি 100 গ্রামের ভিতরে। আমি জাস্ট হচ্ছে এই ক্যালকুলেশনগুলো যদি তোমার জন্য একটু করে দেখাই, তোমার হাতে ক্যালকুলেটর থাকলে তো আরও সহজ তোমার জন্য, তারপর আমি করে দিচ্ছি। ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না, সেটার জন্য কিচ্ছু না, ক্যালকুলেটর খুঁজে না পাইছি তো কী হয়েছে। 46 ভাগ হচ্ছে 106 যদি করি তাহলেই, সরি হচ্ছে ভাই 106, তাহলে এটা হচ্ছে 43.39। এটা পার্সেন্ট হচ্ছে এটা। আমি যদি এখানে জাস্ট 12 করি তাহলে এটা থাকে হচ্ছে 11.32, 2 ঘর পর্যন্ত নিচ্ছে, আরও কিন্তু অনেক ঘর আছে, হ্যাঁ। আর এটা যদি আমি করি 48 তাহলে এটা আসে হচ্ছে 45.28, বুঝছো? এই পার্সেন্টেজ দেখবে এটা 100-এর কাছে চলে যাচ্ছে। এই ক্লিয়ার হয়েছে না? বাস ডান, ঠিক আছে। এই হচ্ছে তোমার শতকরা সংযুক্তির হিসাব। এখন ধরে নাও এই শতকরা সংযুক্তিটাই দেওয়া আছে, আমি এই সোডিয়াম কার্বনের সংকেতটা নিয়ে আসবো, এটা কি পসিবল? যেহেতু এখান থেকে এটাতে নিয়ে যাওয়া সম্ভব, তার মানে ওখান থেকে এটাতে নিয়ে আসা পসিবল অবশ্যই হওয়া উচিত। বুঝছো আমার কথা? কি বললাম আমি? মনে করে নাও এই যে এখানে এটা হয়েছে যে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে আমাকে, সোডিয়াম কার্বনেট দেওয়া নাই, একটা যৌগের কথা বললো যে একটা র্যান্ডম যৌগ, যেখানে সোডিয়ামের শতকরা সংযুক্তি হচ্ছে কত, 43.39 বা 4, কার্বনের সংযুক্তি হচ্ছে 11.32 এবং অক্সিজেনেরটা হচ্ছে 45.28। তুমি যৌগটা বের করে দেখাও আমাকে, তখন আমরা কি পন্থাটা অবলম্বন করব। খুবই সহজ। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট 2টা কাজ করতে হবে, মানে 2টা ক্যালকুলেশন করতে হবে। প্রথম যে ক্যালকুলেশন আমি বলে দিই আগে, শতকরা সংযুক্তিকে প্রত্যেকে তার নিজ নিজ গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমি কি বললাম? প্রত্যেককে শতকরা সংযুক্তি যেটা দেওয়া আছে, সোডিয়ামেরটা দেওয়া আছে এত 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 ধরো দেওয়া আছে, প্রত্যেককে তার গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে তার প্রথম কাজ। হ্যাঁ, ধরো আমি এখানে শতকরা সংযুক্তিগুলো দেখাইছে, স্থূল সংকেতের কথা বলছে, শতকরা সংযুক্তিগুলো দেখাইছে। আমি এটা বলে দিই এখানে যেহেতু বলতেছি, তারপরে হচ্ছে আমি এটাকে আবার এই জায়গা থেকে ক্যালকুলেশন করে দেখাবো, সমস্যা নেই। গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তার মানে এটাকে ভাগ করবো কত, 23 দ্বারা, এটাকে ভাগ করবো 12 দ্বারা, এটাকে ভাগ করবো কত দ্বারা, 16 দ্বারা। ভাগ করার পরে 3টা যে ভাগফল পাইছো, ওই 3টা ভাগফলের মধ্যে যেটা সর্বকনিষ্ঠ সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা, ওই ছোট সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে হবে। বুঝছো? তাহলেই তার অনুপাতটা আমরা পেয়ে যাবো যে সোডিয়াম কত অনুপাতে আছে, কার্বন কত অনুপাতে আছে, অক্সিজেন কত অনুপাতে আছে। এখন ওই অনুপাতটা যেটা আমরা পাইলাম, ওটা যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে সব থেকে ক্ষুদ্র একটা সংখ্যা ধরতে হবে, যেটা দ্বারা ওই 3টাকে গুণ করলে প্রত্যেকটাই কি হয়, পূর্ণ সংখ্যা হয়ে যায়। এবং পূর্ণ সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এবার দেখো, যেমন তুতেটার সংকেতটা কি আসলে, এ কি এমন না, কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা টোটাল ভর হচ্ছে 249 পয়েন্ট সামথিং কিছু একটা আসার কথা। কপার সালফেট, এটা যদি টোটাল ভরটাকে আমি ক্যালকুলেশন করি, পুরো ভর, এখানে দেখো কপার সালফেটের পরিমাণটা হচ্ছে, এটা বলছে 63.93, আর পানির পরিমাণটা বলছে 36.07। চলো আমরা এটা একটু ভেরিফাই করে দেখি তো, এই পুরোটার ভর আসলে কতটুকু হবে। এই পুরোটুকুর ভর হওয়ার ক্ষেত্রে কপারের তুমি প্রথমে ভর নাও, কপার 63.5, যেটার গ্রাম আণবিক ভর আমরা ক্যালকুলেশন করতেছি, সালফার অলরেডি 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, হ্যাঁ, প্লাস পানি হচ্ছে কত বলো তো, 18 ইন্টু 5। তো তাহলে এখানে 63.5 প্লাস 32, এখানে হয় হচ্ছে 48, আর ওইখানে হয় হচ্ছে 90, তাই না? তাহলে আমরা যদি করি এই ক্যালকুলেশনটা, তাহলে থাকে কত আমাদের, এটা থাকে হচ্ছে 63.5 প্লাস 32 প্লাস 48 প্লাস এখানে হয় হচ্ছে আমাদের 90, তাহলে থাকে হচ্ছে 233.5। ঠিক করছি? 63.5, ঠিক আছে। কপার, সালফার 32, ঠিক আছে। অক্সিজেন 300 লং 48 হয় ভাই, 400 লং তো 64, দূর কি করতেছি ভাই, মানে এটা তো মারবে মানুষজন আমাকে। 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 90 প্লাস হচ্ছে 159.5, এই যে বললাম না এক্স্যাক্টলি সেটা 249.5 গ্রাম পার মোল। এটা হয়ে যায় কি ভাই আমাদের
এটা হয়ে যাচ্ছে এই টোটালটুকুর ভর। তাহলে এখানকার ভিতরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাই নাই। তুমি যদি কপারের পরিমাণ, সালফারের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ করো, কোনো সমস্যা নাই যে এরকমভাবে এই ক্যালকুলেশনে যা করবা। এখানে জাস্ট পানি আর কপার সালফেটের পরিমাণটা করছে। তাহলে কপার সালফেটের পার্সেন্টেজটা যদি আমরা করি, তাহলে কপার সালফেটের পুরোটুকু ভর মানে 90 বাদ দিয়ে যেটুকু থাকে, কপার সালফেটের শতকরা পার্সেন্টেজটা কত, ওটুকু বাদ দিলে থাকে হচ্ছে ভাই 159.5 বাই হচ্ছে 249.5 গুণিত হচ্ছে 100। এই পার্সেন্টেজটা করি, চলো দেখি। এটাকে যদি করি 159.5 ভাগ হচ্ছে ভাগ 249.5, তাহলে এখানে থাকে হচ্ছে ভাইয়া 63.93। মিলছে? হ্যাঁ এই তো মিলে গেছে, দেখছো? তাহলে পানির বাকিটুকু তো পানি, তো এটাকে যদি তুমি 100 থেকে বাদ দাও তাও পানির পরিমাণটা বের হয়ে যাবে, বুঝছো? ডান। এমন একই রকমভাবে সালফিউরিক অ্যাসিড অণুতে যেটা শতকরা সংযুক্তি বের করতে বলছে, পারবা না এগুলা? এটা হচ্ছে আমাদের অক্সিজেন 65 পয়েন্ট থাকে, হাইড্রোজেন 2 পয়েন্ট এত, এটা থাকে এত। এটা এখন ডাল ভাত। এরপরে চলে যাব আমরা স্থূল সংকেতের কথাতে, এবং স্থূল সংকেতের পরে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেতটা বের করার নিয়মটা দেখব, যেটা আমি তোমাকে অলরেডি একটু আগে বলে দিছি। স্থূল সংকেতের হিসাবটা হচ্ছে, এটা খুব কঠিন না, সিম্পল। যেটা বললামই তোমাকে, যে সংকেতের মধ্যে উপস্থিত মৌলসমূহের অনুপাত প্রকাশ করা হয় সেটাই হচ্ছে তার স্থূল সংকেত। যেমন কিছু যৌগের স্থূল সংকেত, আণবিক সংকেত একই হইতে পারে, একই হইতে পারে। যেমন ধরে নাও যেটা বললামই, সোডিয়াম কার্বনেট Na2CO3, এর স্থূল সংকেতও এটা, আণবিক সংকেতও এটা, কারণ এখানে কোনো কমন সংখ্যা আর ভাগ দেওয়ার উপায় নাই। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে কি এই যে এই 2 আর এই 4কে কাটবা? জীবনেও না, কারণ এখানে না আলাদা থাকলে না তুমি কাটতে পারতা, বুঝছো? কারণ সালফারের এখানে তো 1 আছে, বুঝছো? এটার আণবিক সংকেত, স্থূল সংকেত সেম, ওকে? আর যেইখানে অনুপাত প্রকাশ না করে তার এক্স্যাক্ট অ্যামাউন্টটা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আণবিক সংকেত। এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে এখানে এই কথাটা খুবই খুবই উল্লেখযোগ্য, অনুপাত প্রকাশ করা হয়, পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয় এমন। ওকে, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করার যে উপায়টা, প্রথমে যে কাজটা করবো আমি হচ্ছে যে এখানে যা লেখা আছে আমি তোমাকে এটা বলে বুঝাই দিই। সেটা হচ্ছে যে প্রথমে আমাকে দেখতে হবে যে মৌলগুলা উপস্থিত ওগুলো সবগুলা মিলে 100% হচ্ছে কিনা, ঠিক আছে? কারণ একটা যৌগের শতকরা সংযুক্তি সবগুলা মিলে তো 100% হবেই। যদি না হয় তার মানে ওখানে অবশ্যই অন্য আর কেউ উপস্থিত আছে, সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। যদি এটা হাইড্রোকার্বন হয় তাহলে কার্বন, হাইড্রোজেন দেওয়া থাকলে অক্সিজেন হইতে পারে আরেকটা, নর্মালি এটা উল্লেখ করে দিবে যে আর একটা পার্সেন্টেজ অক্সিজেনের। তাছাড়া তোমাকে নিশ্চয়ই আননোন কোনো একটা একেবারে বলবে না। সো ফার্স্ট অফ অল দেখে নিবা, চেক করে নিবা যে 100% হচ্ছে কিনা। 100% পেয়ে গেলা, তাহলে প্রথম কাজটা হবে হচ্ছে প্রতি পার্সেন্টেজকে বা প্রতি শতকরা যেটা আছে, প্রতি শতকরাকে, প্রত্যেক পার্সেন্টেজকে মৌলের নিজ নিজ, মৌলের বা নিজ নিজ, বা নিজ নিজ আণবিক আবার বলি পারমাণবিক ভর দ্বারা ভাগ, পারমাণবিক ভর দ্বারা ভাগ। এবার যখন তুমি পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেলছো তখন ভাগফল পাইছো নিশ্চয়ই 3টা 4টা, জয়টা মৌল রয়েছে, বা 2টা থাকলে 2টা পাইছো। ওইটার ভিতরে যে ক্ষুদ্রতম ভাগফল, প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যেকার ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রত্যেককে ভাগ, প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রতি ভাগফলকেই ভাগ, মানে প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে হিসাব, ঠিক আছে ভাই? তারপরে দেখবা তুমি তার অনুপাতটা পেয়ে গেছো। এবার প্রত্যেকের অনুপাতটা পেয়ে গেছো, ওই অনুপাত দিয়ে বসালেই স্থূল সংকেত হয়ে যাবে। যদি দেখো অনুপাতটা এখনও মানে একেবারে খুব পূর্ণ সংখ্যার কাছাকাছি, তাহলে একেবারে নিয়ারেস্ট পূর্ণ সংখ্যাটা তুমি ধরে নিবা। আর যদি দেখো যে পূর্ণ সংখ্যা তাও হচ্ছে না, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, একটা মানে একেবারে সর্বনিম্ন যে সংখ্যা দ্বারা গুণ করলে প্রত্যেকের পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে তাদেরকে। তো এর এত বেশি পরিমাণে আসলে ঝামেলাদার থাকে না, নর্মালি হয়ে যায়। যেমন দেখো হচ্ছে যে এটা একটা সংকেত দিয়ে দিছে, ধরো বলতেছে কপারের সংকেত হচ্ছে 88.81 আর অক্সিজেন দ্বারা যোগটা তৈরি, কপার আর অক্সিজেন দ্বারা। তাহলে 100 থেকে যদি এখন 88.81 বাদ দেয় তাহলে অক্সিজেনেরটা পেয়ে যাবো, সেটা কত হবে? 100 মাইনাস 88.81, সেটার ভ্যালুটা হয় হচ্ছে ভাই 11.19%। ওকে, এরপরে যদি এই হয় তার অবস্থা, তাহলে তার স্থূল সংকেত আমাদেরকে বের করতে হবে। তাহলে কপার এর পার্সেন্টেজকে তার ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা, দ্বারা ভাগ,
এখানে বলে দিচ্ছে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাই কত, 88.81 ভাগ হচ্ছে ভাই আমাদের 63.5। এই ভ্যালুটা কত হয় দেখো তো, 88.81কে যদি আমরা 63 এটা দ্বারা ভাগ করি, 88.81 ভাগ হচ্ছে আমাদের 63.5, এটা হচ্ছে ভাই 1.398 এমন। ওকে, ওটা কত আসে আমাদের 11.19। এই পার্সেন্টেজটাকে আমরা ভাগ করবো হচ্ছে 16 দ্বারা, তাহলে 11.19 ভাগ হচ্ছে আমাদের 16, তাহলে এই ভ্যালুটা থাকে হচ্ছে ভাইয়া 0.699। তাহলে আমরা পাচ্ছি কি আসলে, কি বলে যে, মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা পাচ্ছি, অবশ্যই নিশ্চয়ই এটা। এখন এইটা দ্বারা সবাইকে আবার ভাগ, দুইটা ভাগফলকে ভাগ করব। তো যদি আমরা এমন করি যে আচ্ছা এই ভাগফলটাকে এখানে উঠাই, ভাগফলটাকে এখানে উঠাই, হ্যাঁ। তাহলে এবার আমরা বলবো হচ্ছে 1.398 ভাগ হচ্ছে কত 0.699, এই ভ্যালুটা কত হয় 2 হবে। 1.398 ভাগ হচ্ছে 0.699, এটা হয় হচ্ছে এক্স্যাক্ট 2। আর এখান থেকে এটা ভাগ করলে কত হবে, অবশ্যই 1। তাহলে এখানে কপারটার পরিমাণটা আছে কত বলো তো ভাইয়া, 2টা। অক্সিজেনের পরিমাণটা আছে কত ভাইয়া, 1টা। তার মানে তার স্থূল সংকেত যেটা সেটা হবে হচ্ছে এই যে দেখো কপার অক্সাইড, মানে এটা হচ্ছে আসলে কিউপ্রাস অক্সাইডের একটা সংকেত। কপারের 1 যোজনী ব্যবহার হয়েছে, কিউপ্রাস অক্সাইড। বুঝতেছো কিভাবে কি বের করলাম? ইজি না? কঠিন কি? কঠিন হওয়ার কথা না, ইজি। ওকে, এই যে দেখো এখানে একটা যেমন বলছে দুটি ভিন্ন যৌগের স্থূল সংকেত কি একই হতে পারে? হ্যাঁ পারে। কেন? কারণটা হচ্ছে কারণ স্থূল সংকেত, এই যে এই কথাটুকু একেবারে স্পষ্টভাবে লিখবা, তারপর একটা উদাহরণ টেনে দিবা, তাহলেই হয়ে গেল। স্থূল সংকেত মৌলের উপস্থিত মৌলের স্থূল সংকেত, এখানে একটা লিখবা যে যৌগে উপস্থিত মৌলের স্থূল সংকেত যৌগে বা অণুতে উপস্থিত মৌলের কি প্রকাশ করে? কি প্রকাশ করে? কারণ স্থূল সংকেত যৌগে উপস্থিত মৌলের অনুপাত প্রকাশ করে। এটাই হয়ে গেছে তার কারণ। একবারে তুমি হচ্ছে উদাহরণ দিবা, যেমন ইথাইন, আণবিক ইথাইন C2H2 যার স্থূল সংকেত কি CH। একইভাবে বেনজিন সে কত C6H6 যার স্থূল সংকেত হচ্ছে CH, অর্থাৎ দুটি ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হইতে পারে। এখন কথা হচ্ছে স্থূল সংকেত একই হইলেও কি তাদের আণবিক সংকেত একই ছিল? না, কারণ আণবিক সংকেতই একই না, আলাদা। তার মানে তাদের ভরও আলাদা, নিশ্চয়ই, অবশ্যই। স্থূল সংকেত একই হইতেই পারে। বুঝছো কথাটা? আশা করি বুঝছো। ডান। এই যে দেখো বেনজিন ও ইথাইনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। ডান না অলরেডি? ডান, আমরা অলরেডি ডান করে ফেলছি এটা। এমন একটা যৌগ দেওয়া আছে যে যৌগের স্থূল সংকেত বের করতে হবে, এই যৌগটার স্থূল সংকেত বের করতে হবে। তো স্থূল সংকেত বের করা মানে কি, তাদের যে যা কিছু দিয়ে গঠিত সবগুলো মিলে 100 হবে না? হ্যাঁ 100 হয়ে যাবে। ক্যালকুলেশন করে দেখো, এটা 60 পাবা, ওটা 40, 100। এখন কথা বলতেছে এর স্থূল সংকেত বের করব। ডান, এটা খুবই সহজ, আমি একেবারে ঘট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আবার হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত এই যৌগটা, যেখানে স্থূল সংকেত বের করতে হবে। দেখো এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের সংকেত দিছে, মানে পরিমাণ দিছে। তাহলে অক্সিজেনের পরিমাণটা কত হবে বলো তো? 100 মাইনাস এই যে হবে হচ্ছে 0.995 মাইনাস 35.323, এটা হচ্ছে পেয়ে গেল অক্সিজেনের পরিমাণ। ওকে, তারপরে তুমি হচ্ছে যে সেম প্রসিজিওরে আগাবা। আমি ওটা একটা করে দিব শুরুটা, আণবিক সংকেত নির্ণয় করার প্রসিজিওর পরে বলছে, আমি আণবিক সংকেত নির্ণয় করা পর্যন্ত চলে যাই। এই যে এখানে যেমন বলছে
যে এটার স্থূল সংকেতটা বের করব। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হতো, পারমাণবিক ভর দ্বারা প্রত্যেক পার্সেন্টেজকে ভাগ করে, ভর দ্বারা প্রতি কে ভাগ যদি করি, তাহলে অক্সিজেনেরটা কত থাকে বলো তো? অক্সিজেন এর প্রথমে তো অক্সিজেন আছে, তাহলে 53.33 ভাগ হচ্ছে ভাই 16, ভাগফল একটা পাবো। কার্বনের এর ক্ষেত্রে কত পাবো? 40 ভাগ হচ্ছে ভাই 12, এখানে একটা পাবো। হাইড্রোজেনের ক্ষেত্রে 6.67 ভাগ হচ্ছে 1, এখানে একটা পাবো। তোমরা এটা পাচ্ছি 6.67, এটা আগে বসাইলাম। 40 ভাগ 12, এখানে একটা পাবো। 53কে আগে আমরা 53.33কে আগে আমরা ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি আমরা 53.33 ভাগ হচ্ছে কত? 16, 3.33। এখানেও পাবো হচ্ছে সেম টু সেম 40 ভাগ 12, এটা হচ্ছে 3.33। তাহলে আমাদের সর্বকনিষ্ঠ সংখ্যা কি? 3.33। এটা দ্বারা আমরা ভাগ করব। এটা দ্বারা যদি তুমি ভাগ করো, মানে হচ্ছে যে সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ যদি করো, তাহলে কত আসে? 3.33 ভাগ হচ্ছে 3.33, তার মানে এটা হচ্ছে তোমার অক্সিজেনের পরিমাণটা এটা কত হবে? 1। কার্বনের পরিমাণটাও কত হচ্ছে ভাইয়া? 1। কার্বনের পরিমাণটাও হচ্ছে তোমার 1। 3.33 ভাগ হচ্ছে 3.33, 1। হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে 6.67 ভাগ হচ্ছে 3.33, এটা পাই হচ্ছে এটা থাকে হচ্ছে 2.001, মানে হচ্ছে 10⁻²। তার মানে এই যে যৌগটা, সেই যৌগের স্থূল সংকেত তুমি আগে পরে যদি লিখো কোনো সমস্যা নাই। ধরো অক্সিজেন আগে লিখলা, তারপরে লিখতেছো হাইড্রোজেন 2, তারপরে লিখতেছো কার্বন 1, কোনো সমস্যা নাই। বাট তুমি তো জানো কার্বন হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে যে যৌগ, সেখানে কার্বনের পরিমাণটাই আগে লেখা হয়, তারপরে হাইড্রোজেনের পরিমাণ লেখা হয়, তারপরে অক্সিজেন। এমনি লিখলে এটা বেটার। তাহলে এটার স্থূল সংকেত হবে কি? CH2O, এমন। এটা হচ্ছে একেবারে অ্যাকুরেট অ্যান্সার। ডান, ক্লিয়ার? এরকমভাবে স্থূল সংকেত আমরা বের করতে পারবো। এই স্থূল সংকেতটা যদি আমাকে ভর দিয়ে বলতো, যদি আমাকে বলতো যে এটার স্থূল সংকেত বের করো এবং তার আণবিক ভর আমি বলে দিচ্ছি তোমাকে, এর আণবিক ভর হবে হচ্ছে ভাই 180 হলে, এর আণবিক ভর 180 হলে তার আণবিক সংকেত বের করো। তো স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করো আবার খুব সহজ। আণবিক সংকেত কি? সেটা হচ্ছে এই যে এইটার সাথে তুমি জাস্ট গুণ দিবা n, এটার সাথে তুমি জাস্ট গুণ দিবা হচ্ছে n, মানে এই যে CH2O ইন্টু হচ্ছে ভাই n ইজ ইকুয়ালস টু 180। এখানে তোমাকে n এর ভ্যালুটা বের করতে হবে, টোটালটুকুর ভর ক্যালকুলেশন করতে হবে। 12 প্লাস 1 গুণিত 2, কে এটা? হাইড্রোজেন, প্লাস হচ্ছে 16 ইন্টু n ইজ ইকুয়ালস টু 180। এই ক্যালকুলেশন যদি তুমি করো, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 12 আর 2 14, 14 আর 16 কত? 30, n ইজ ইকুয়ালস টু 180। তার মানে n এর ভ্যালুটা কত হয়? 6। এই 6 এবার এখানে এই যে CH2O, এটা হচ্ছে 6, অর্থাৎ 6 দিয়ে প্রত্যেককে গুণি। কার্বনের এখানে কত আছে? 1, হাইড্রোজেনের কত আছে? 2, অক্সিজেনের কত আছে? 1। তার মানে কার্বন ইন্টু 6, 1 ইন্টু 6 মানে কত? 6। হাইড্রোজেন 2 গুণিত 6 মানে কত? 12। এটা হচ্ছে C6H12O6, মানে এটা হচ্ছে চিনি। হয়ে গেল, ডান। এই জিনিসটা তোমার এখানে বলছিল, দেখো এই যে অনুপাতটা কি? আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। তো আমার আণবিক ভর দেওয়া আছে, আর স্থূল সংকেতের ভরটা এখানে আমরা তো গুণ করলামই। দেখো তো আমরা কি এখানে স্থূল সংকেতের ভরটাই কাউন্ট করছি না? স্থূল সংকেতের ভর গুণিত স্থূল সংকেতের ভর, আণবিক ভরকে যদি স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করি, আণবিক ভর তো 180, এটাকে যদি স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করি, তাহলে আমার ওই যে অনুপাতটা পেয়ে যাই n, ওই n দিয়ে গুণ করলেই আমার সংকেত চলে আসে। এটাই এখানে বলছে। সো আমরা এটার ক্যালকুলেশনে যে আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা এর গুণিতক ব্যাখ্যা করো। অবশ্যই হয় এর সমান হবে, না হয় গুণিতক হবে। সমান হবে কোন সংখ্যাতে? যেখানে কাটার মতন আর কোনো কিচ্ছু নাই, HNO3, H2SO4, এই যে এখানে কিচ্ছু নাই কাটার মতন, তাহলে এখানে আণবিক সংকেত স্থূল সংকেত সমান। অথবা এর গুণিতক C6H12O6, এটার স্থূল সংকেতটা কি বলতো? CH2O। C6H6, এটার স্থূল সংকেতটা কি বলতো? CH, 6 দ্বারা ভাগ যাচ্ছে। এই জিনিসগুলো না, তার মানে এটা কি সরল গুণিতক না?
এই জিনিসটাই বলছো ব্যাখ্যা করতে। ক্লিয়ার? ডান। লাস্ট একটা কোশ্চিন এখানকার, তারপরে আমরা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার অংশের ভিতরে ঢুকবো। এক গ্লাস পানি খেয়ে আমি। হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ, এই বিদ্যমান যৌগটির আণবিক ভর দিয়ে দেওয়া আছে 100.5। এখন এখানে দেখো সেম টু সেম, এই যে এই ম্যাথটা এটাও তোমরাই করবা আসলে, এই যে এটাই উল্লেখিত যৌগটির স্থূল সংকেত বের করতে বলছে, আর এখানেই ভরটা দিয়ে দিছে কত, 100.5। 100.5 দিয়ে তোমাকে বলছে যে তুমি তাহলে এবার এটার কি বের করো, ভর খালি না, এবার তুমি হচ্ছে এটার ওই যে 100 ভর দিয়ে দিয়েছি আমি, এবার তুমি হচ্ছে তার স্থূল আণবিক সংকেতটাও বের করো। তো আমরা তো এই যে এখান থেকে আসলে বিক্রিয়া মানে এন এর মানটা বের করে নিব, তারপরে সেটা দ্বারা ওই যেটা আমরা প্রথমে আমরা স্থূল সংকেত পর্যন্ত বের করব। কিভাবে? ওটার ভর দ্বারা গুণ করবো, এটাকে এটার ভর দ্বারা ভাগ করবো, এটাকে এটার ভর দ্বারা ভাগ করবো, অক্সিজেনকে ওটার পরিমাণ দ্বারা ভাগ করবো। অক্সিজেনের পরিমাণটা কেমনে পাবো? 100 থেকে এটা মাইনাস করবো, এটা মাইনাস করবো, তাহলে অক্সিজেন পেয়ে যাবো, কারণ বলছে 3টা মিলিতে 100 হবে। তারপরে আমার যৌগটার আণবিক ভর দেওয়া আছে, তো আমি যে সংকেতটা পাইলাম সেটাকে ইনটু এন দিব, দিয়ে আমরা দেখব যে আমাদের এটা হয় কিনা, তাইলেই হয়ে যাবে। প্রবাবলি এটা হচ্ছে আমাদের ওই HClO4 O4। দেখো তো এটা হচ্ছে 1, এটা 36.5, এখানে হচ্ছে 64, হ্যাঁ 100.5। এটাই আসবে, এটাই তুমি আণবিক সংকেতে পাবা, এটাই তুমি আণবিক সংকেতেও পাবা, এটা তুমি হচ্ছে যে স্থূল সংকেতেও এটাই পাবা। ক্লিয়ার? কারণ এটার ভরই গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 105, আর এখানে তো কোনো কমন সংখ্যা দ্বারা কাট করার কোনো উপায় নেই। বুঝছো? ডান, এটাই আসবে অ্যান্সার। করবা প্র্যাকটিস, ঠিক আছে? এটা HW, ট্রাই করো, ইনশাল্লাহ পারবা। বুঝা গেছে? ওকে, ডান। এরপরে আমরা কমপ্লিট করব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ এবং লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ। তাহলে চলো আমরা এই অংশটা শুরু করি। জাস্ট তার আগে আমি এক গ্লাস পানি খেয়ে ফেলি। হ্যাঁ, ওকে। সো আমরা আমাদের রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ এই অংশটা শুরু করি। এরপর আমাদের লিমিটিং বিক্রিয়কটা পড়তে হবে বিক্রিয়া অনুপাতের সাথে সাথে, তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো যেটা বলতেছে, রাসায়নিক বিক্রিয়া বোঝার আগে আমাদেরকে পরিবর্তনটা বুঝতে হবে। রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন, এই দুই ধরনের পরিবর্তন ছিল, যেটা আমরা একেবারে রসায়নের শুরুর অংশতে একেবারে পড়ছি। কোথায়? ফার্স্ট চ্যাপ্টারে। তো রাসায়নিক পরিবর্তনের হিসাবটা কেমন ছিল আর ভৌত পরিবর্তনেরটা কেমন ছিল? ভৌত পরিবর্তন মানে হচ্ছে তার বাহ্যিক অবস্থার জাস্ট পরিবর্তন হবে। ধরো বরফ গলে পানি হইলো, এটা তার ভৌত পরিবর্তন, বাট পানি H2O আছে, ওকে। আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করলো, এই ঘটনাটাকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন। মানে হাইড্রোজেন ছিল একটা গ্যাস, অক্সিজেন ছিল একটা গ্যাস, দুইটা মিলে পানি একটা নতুন অণু তৈরি করতেছে, যেখানে হাইড্রোজেন আর গ্যাস দুজনেরই বৈশিষ্ট্য আছে, বাট নিজস্ব বৈশিষ্ট্যটা নাই, নতুন একটা বৈশিষ্ট্য লাভ করছে দুজন মিলে, সেটাকে বলতেছে আমরা, বা সেটাকে আমরা বলতেছি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। তো আমরা এই সকল কিছু জিনিসপাতি জানি, যেমন এখানে ধরো শুধু লোহা ছিল, লোহার ভিতরে যখন মরিচা ধরলো, সেটাকে আমরা বলতেছি এটা একটা রাসায়নিক পরিবর্তন। খাবারের মধ্যে তুমি হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে HCl হওয়ার জন্য অ্যাসিডিটি বাড়ছে, এখানে যখন তুমি হচ্ছে অ্যান্টাসিড খাবা, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংযুক্তি, সেখানে যখন তুমি এটা খাবা, তখন এখানে যে প্রশমন বিক্রিয়াটা হচ্ছে সেটা রাসায়নিক পরিবর্তন, তোমার অ্যাসিডটা প্রশমিত হচ্ছে। কাঠ পোড়াচ্ছ তুমি, এটা একটা কার্বনের যে যৌগ হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং পানি বা জলীয় বাষ্প তৈরি করতেছে, এটা একটা রাসায়নিক পরিবর্তন। এবং এখানে দেখো অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এটা একটা রাসায়নিক পরিবর্তন। ওকে, তো যে প্রসেসের মাধ্যমে বা যে প্রসিডিওরের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে, যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবং এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়া প্রকাশক যে সমীকরণ, সেটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয়, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম আছে, সমতাকরণ করার নিয়ম আছে, সেগুলো আমি জাস্ট রিডিং দিয়ে তোমাদেরকে বুঝাই দিতে পারবো, এটা আহামরি কঠিন কিছু না। সমীকরণ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। তাই রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার?
এমন। এখন দেখো এই যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাই রাসায়নিক বিক্রিয়া। কয়লাকে আগুনে পোড়ানো একটা রাসায়নিক বিক্রিয়া, কয়লা একটা হাইড্রোকার্বন, এটাকে যখন আমি পুড়াচ্ছি সেখান থেকে কী বের হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড বের হবে এবং পানি বা জলীয় বাষ্প বের হবে, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। এমন। এরপরে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। এই রাসায়নিক সমীকরণটাই হচ্ছে মানে একটা রাসায়নিক বিক্রিয়া তুমি যে লিখলা, ধরো হচ্ছে একটা হাইড্রোকার্বন CH4 মিথেন, এর সাথে তুমি হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছ। এই বিক্রিয়া করে একটা জারণ বিক্রিয়া দিবে সে, এই বিক্রিয়া করে এখান থেকে কি উৎপন্ন হয় আসলে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলোকে লিখতে হবে কোন দিকে? আমার বাম দিকে। উৎপাদগুলোকে লিখতে হবে কোন দিকে? ডান দিকে। বিক্রিয়ক বা উৎপাদ যদি একাধিক হয় তাহলে মধ্যখানে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে তাদেরকে। আর বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন দেওয়া হয়। যদি সেটা একমুখী বিক্রিয়া হয় তাহলে, উভমুখী বিক্রিয়া হলে উভমুখী তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আর যদি বিক্রিয়াটা আমার সমতা থাকে, বিক্রিয়াটা যদি আমার সমতা থাকে তাহলে আমরা তীর চিহ্নর বদলে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। সমতা মানে কি? বাম পাশে যে অণুগুলা রয়েছে, অণুর মধ্যে যে মোট পরমাণু সংখ্যা রয়েছে, ডান পাশেও যদি পরমাণু সংখ্যা এক্স্যাক্ট সেম পরিমাণে থাকে তাহলে সেটাকে আমরা সমতাকরণ বলতে পারি। ওকে, যেমন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই কি সমতা হয়ে আছে? নাই। হাইড্রোজেন এখানে 4টা, হাইড্রোজেন এখানে কয়টা দেখো তো? 2টা। জাস্ট এখানে যদি তুমি একটা 2 দিয়ে দাও তাহলে বোধহয় সমতা হয়ে যায়। তাহলে সমতা এক্স্যাক্ট হয়নি, একটু বাকি আছে। অক্সিজেন এখানে 2টা, বাট অক্সিজেন এখানে 4টা হয়েছে, তো ওইখানে একটা 2, এইখানে একটা 2 যদি দিয়ে দাও তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে যাচ্ছে। তখন তুমি চাইলে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারো। ওকে, এই নিয়মের কথা এখানে বলতেছে। আর এখানে বলতেছে যে যারা বিক্রিয়া করে শুরু করে সে সকল পদার্থকে বিক্রিয়ক বলে, যারা তৈরি হয় নতুনভাবে সেটাকে উৎপাদ বলে। ঠিক আছে, এখানে দেখো রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম। গণিতে যেমন সমীকরণের মাঝে একটা সমান চিহ্ন দেওয়া হয়, এখানে আমরা সমান চিহ্ন তীর চিহ্ন দিই। বাম পাশে উৎপাদ, বাম পাশে বিক্রিয়ক, ডান পাশে উৎপাদ লিখে মধ্যখানে সমান অথবা তীর চিহ্ন দেই। তীর চিহ্ন সব জায়গাতেই দেওয়া যাবে, সমান চিহ্ন ব্যবহার করলে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। সমতাকরণের নিয়মে একটু পরে যাচ্ছি। ওকে, বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহ রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়, মানে আমরা তার আণবিক সংকেত লিখি বা পারমাণবিক থাকলে সেটা। বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে প্লাস চিহ্ন দেওয়া হয়, হ্যাঁ, যোগ চিহ্ন দেওয়া হয়, যেটার কথা বলা হচ্ছে। এবং একাধিক উৎপাদ থাকলে উৎপাদ সমূহের মাঝেও যোগ চিহ্ন আমরা ব্যবহার করি। এই নিয়ম আমরা জানি। এরপরে দেখো বলতেছে, যদি সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশে একই মৌলের পরমাণু সংখ্যা সমান করে নেওয়া হয় তবে সেই সমীকরণকে বলা হয় সমতাকৃত সমীকরণ। সমতাকরণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমতা না করলে ওই বিক্রিয়া থেকে তুমি কোনো প্রকার ক্যালকুলেশন করতে পারবা না, এবং কোনো প্রকার ক্যালকুলেশন মিলবে না তোমার তখন যদি তুমি বিক্রিয়াটা সমতাকরণ না করে ফেলো। এবং যে প্রক্রিয়ায় পরমাণু সংখ্যা সমান করা হয় সেটাকে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের সমতাকরণ বলা হয়। সমতাকৃত সমীকরণের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমান চিহ্ন ব্যবহার করা যায়। ওকে, রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোন কোন পদার্থ বিক্রিয়া করে কোন কোন পদার্থ তৈরি হয়েছে, কে কতটুকু পরিমাণ বিক্রিয়া করবে, কে কার সাথে কতটুকু পরিমাণ বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে এবং কতটুকু উৎপাদ উৎপন্ন করবে, তার এক্স্যাক্ট ক্যালকুলেশন আমরা রাসায়নিক সমীকরণ থেকে বের করতে পারবো। ওকে, তাই সমতা না করেও সেটি দেখানো যায়, কিন্তু তখন সমান চিহ্ন না, কি ব্যবহার করতে হবে? জাস্ট তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আর সমতা না করে তুমি কখনোই এই ক্যালকুলেশন করতে পারবে না। ওকে, যেহেতু আমরা লিমিটিং বিক্রিয়ক করব, ক্যালকুলেশন করব, তাই আমাদের সমতাকরণ করা জরুরি। এরপরে একটা নিয়ম বলেছে, সেটা হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থাটাকে শর্টকাটে লেখা লাগে। এটা অনেক সময় লেখা লাগে, এটা না লিখলে কোনো ভুল না, বাট লিখতে পারলে বেটার। ওকে, এটাই বলতেছে এখানে। দেখো, বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা রাসায়নিক সমীকরণের মাঝে উল্লেখ করে দিতে হয়। এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে লেখা লাগে। এক্ষেত্রে যদি আমরা এটাকে এল ব্যবহার করি তার মানে হচ্ছে লিকুইড, এটাকে যদি আমরা এস ব্যবহার করি মানে হচ্ছে সলিড, এটা যদি আমরা জি ব্যবহার করি তার মানে হচ্ছে গ্যাসীয়, এটা যদি আমরা ভ্যাপার ভিএপি ব্যবহার করি তার মানে এটা ভ্যাপার। ওকে, এইগুলা হচ্ছে তাদের মেইন অবস্থা। দেখো, ইংরেজি নাম সলিড, সেখানে এস, তারপরে যখন আমরা লিকুইড নেই তখন হচ্ছে এল বর্ণ দেই, আর গ্যাসীয় হলে গ্যাস, এমন। আর যদি এমন হয় যে এটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ তখন আমরা একিউ দেই, অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। ক্লিয়ার? ওকে, নিয়ম 5 বলতেছে বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হচ্ছে সেটাকে আমরা বিক্রিয়া শেষে ডেল এইচ এর ভ্যালু দিয়ে প্রকাশ করি। ডেল এইচ যখন আমার পজিটিভ ভ্যালু থাকে তার মানে হচ্ছে এটা তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বা তাপ শোষিত হচ্ছে, এমন বোঝাচ্ছে ডেল এইচ এর ভ্যালুটা। আর যখন আমরা এই ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাই সেটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ উৎপন্ন তো বলবো না, তাপ হচ্ছে বিকিরিত হচ্ছে, মানে বিক্রিয়া থেকে তুমি তাপ পাবা।
ওকে, এমন বোঝাচ্ছে। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা, কঠিন তরল গ্যাসীয়, এগুলো লিখতে হবে, এটার কথা বলে দিল এখানে, ডান। এরপরে বিক্রিয়া সমতাকরণের পদ্ধতি। বিক্রিয়া আশা করি তুমি বুঝতে পারছো। এখন ধরো তুমি একটা যে কোনো বিক্রিয়া লিখলা, বিক্রিয়াটাকে সমতাকরণ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি HCl প্লাস ক্যালসিয়াম কার্বনেট, ধরো এই বিক্রিয়াটা আমি লিখলাম, দিয়ে আমি বললাম ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। সমতাকরণ তো করতে হবে, বিক্রিয়াটা তো আমার সমতাকরণ হয়ে নাই। সমতাকরণ না হয়ে থাকলেও তুমি বিক্রিয়া দিয়ে যথাযথ বা বিক্রিয়ার যথার্থতা প্রকাশ করতে পারবা, কিন্তু কোনো প্রকার ক্যালকুলেশন করতে পারবা না। ক্যালকুলেশন মানে কি? এই বিক্রিয়ায় কে কার সাথে কতটুকু পরিমাণে বিক্রিয়া করবে, মোল সংখ্যা কে কতটুকু অবশিষ্ট থাকবে, কে কতটুকু উৎপন্ন হবে, এটা বের করার জন্য অবশ্যই সমতাকরণ করতে হবে। বিক্রিয়া সমতাকরণের ইজিয়েস্ট, আমি সব থেকে ইজিয়েস্ট উপায় বলে দিই। এখানে বলা আছে লেখা আছে, এগুলার মেন কাহিনী, কেচ্ছা কাহিনী সেম, যদিও সেম, বাট স্টিল আমি হচ্ছে যে তোমাকে বলে দিই, একটু সাম আপ করে বলে দিই। ফার্স্ট অফ অল, বিক্রিয়ক এবং উৎপাদ ঠিক লিখতে হবে, সঠিকভাবে বিক্রিয়ক আর উৎপাদ প্রথমত লিখতে হবে। তুমি যদি বিক্রিয়ক আর উৎপাদ ভুল লেখো, তারপরে তুমি যতই যোগ বিয়োগ গুণ ভাগ করতে থাকো না কেন, বিক্রিয়ক কখনো মিলবে না। ওটাকে প্রথমত ঠিক লিখতে হবে। ওকে, সেকেন্ডলি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার কাজ হবে বড় যে অনুগুলাতে একাধিক 2-3টা করে হচ্ছে যে মৌল রয়েছে, নর্মালি 2টা করেই থাকে, 3টাও থাকতে পারে, যেগুলোতে একাধিক করে কে আছে, পরমাণু রয়েছে, সেগুলাকে আগে মিলাবা। ছোট যেগুলো একেবারে, যেমন ধরে নাও হচ্ছে এখানে খুব ছোট্ট কেউই নাই, কার্বন ডাইঅক্সাইড, পানি, HCl, এগুলো সবগুলাই তো 2টা করে মৌল রয়েছে, তাহলে এগুলা কম বেশ সবগুলাই হচ্ছে যে সমান আসলে। বাট জাস্ট ইন কেস ধরো হচ্ছে এই যে যেরকম আমি বলতেছি, এই যে মিথেন CH4 প্লাস অক্সিজেন দিয়ে আমার কি তৈরি করলো ভাইয়া, পানি না, আগে কার্বন ডাইঅক্সাইড দাও, কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি, এমন জিনিসটা তৈরি করলো না। এই বিক্রিয়াটাতে দেখো সব থেকে মানে ছোট্ট অণুকে, এই যে অক্সিজেন, এটা বাদে তো বাকিগুলো অবশ্যই বড়ই হয়ে আছে, একাধিক মৌল আছে ওগুলাতে। তো ছোটটার সাথে সবসময় পরে ক্যালকুলেশন করার চেষ্টা করবা, আগে বড়গুলাকে মিলাবা। বড়গুলাতে যদি মিলাও, দেখো কার্বন একটা আছে মানে মিলে আছে। ওকে, এবার দেখো এই যে হাইড্রোজেনে গেলা, এই বড়টার হাইড্রোজেনে গেলা, হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, তাহলে হাইড্রোজেন 4টা মিলানোর জন্য এর সামনে তোমার 2 দিতে হবে। ওর সামনে হাইড্রোজেন মিলাতে যে দেখো অক্সিজেনের অবস্থা কি হয়েছে, অক্সিজেন এখানে 2টা আছে, এখানে আরও 2টা হয়েছে, তাহলে টোটাল এসে কয়টা হয়েছে, 4টা হয়েছে। বাট এদিকে অক্সিজেন কয়টা ছিল, 2টা ছিল, তার মানে এর সামনে যদি 2 দিয়ে দাও তাহলে মিলে যাবে। এই যে এই প্রসিজিওরটা, বড়গুলাতে আগে শুরু করবা, পরে ছোটোগুলাকে, কারণ ছোটোগুলা বা একক অণুর সাথে ইচ্ছা মতন যোগ বিয়োগ গুণ ভাগ তুমি করতে পারবা। বড়গুলাতে করতে গেলে একটা করতে যাবা, আরও 2-3টা চেঞ্জ হয়ে যাবে, ওটা যেন মাথায় থাকে। এই কথাগুলাই এখানে বলা আছে, আর এক্সট্রা কিচ্ছু না। ওকে, দেখো সমান করে গুণ করতে হবে, পরমাণু সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হবে। সমীকরণের সমতা করার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমি যে প্রসিজার বললাম সেভাবে আগাইতে হবে। এখন ধরো জাস্ট ইন কেস এইটার সাথে যদি কাজ করো তুমি, তাহলে প্রথমত এই বড়টাতে আসলা, এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানেও ক্যালসিয়াম একটা আছে, গুড, মিলছে। এরপরে দেখো কার্বন একটা আছে, অক্সিজেন 3টা আছে। অক্সিজেন মিলানোর আগে এরপরে আসে, মানে অক্সিজেন মিলানোর আগে এখানে যে ক্লোরিন 2টা আছে, দেখো এখানে ক্লোরিন কয়টা আছে আসলে, ক্লোরিন তো 2টা নাই, এখানে ক্লোরিনকে 2টা বানাও, 2টা বানাইলাম। এখানে ক্লোরিন 2টা বানাইতে যা ক্লোরিন ওখানে মিলে গেছে, হাইড্রোজেন 2টা আছে, অক্সিজেন 3টা আছে, এখানে 2টা, এখানে একটা, মিলে গেছে, বিক্রিয়া শেষ। এগুলা যদি অম্লক্ষার বিক্রিয়াতে তার তুমি ওই যে অম্লত্ব খারত্ব জানলেই মিলাই দিতে পারবা, এমন কঠিন কিচ্ছু না, বুঝছো? বিক্রিয়া মিলানোর পরে এটা জাস্ট রিডিং দিবা ভাই, এটা ওই যে বললাম সুনির্দিষ্ট যেহেতু কোনো নিয়ম নেই, আমি যে নিয়মের কথা বললাম সেটুকু মেনে চললেই হয়েছে। আর দহন বিক্রিয়াতে হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া মেলানোর জন্য স্পেসিফিক সমীকরণ আছে, এই সমীকরণটা আমি শেখাবো, এটা আমি প্রায়ও বলি, হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া, মিলানো, এটা এখানে পাবা তুমি। এই যেমন হাইড্রোকার্বনটা যেটাই হোক না কেন, এই যে ধরো আমি যে বললাম তোমাকে, আমি বলতেছি CH4 দিয়ে মিলাইলাম, ধরো তুমি CH4 না, তুমি চিন্তা করতেছো যে ভাই আমাদের C2H6 দিয়ে মিলাবো, তাও মিলবে, কোনো সমস্যা নেই। C2H6 এর সাথে যদি তুমি দহন করো, কি তৈরি করবে বলো? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, প্লাস হচ্ছে পানি তৈরি করবে, এতটুকু তোমার ফিক্সড। এখন এখানে একটা জিনিস বলতেছে, এই বিক্রিয়াটার এটার দিকে চেহারাটা দেখো, এই চেহারাটাকে আমি এগেইন লিখতেছি, লিখলেই তুমি বুঝতে পারবা। CXHY এরকম টাইপের একটা বিক্রিয়া হলে এর সাথে অক্সিজেন কত মোল বিক্রিয়া করবে, এটা ফিক্সড, CX+Y/4 মোল অক্সিজেন বিক্রিয়া করবে, দিয়ে তৈরি করবে X মোল কার্বন ডাইঅক্সাইড এবং Y/2 মোল পানি তৈরি করবে, এটাও ফিক্সড। তাহলে আমরা যখন হাইড্রোকার্বনটা পাচ্ছি, এখান থেকে X আর Y এর মানটা পেয়ে যাচ্ছি না। এই হাইড্রোকার্বনে X আর Y এর মানটা কত, X এর মান হচ্ছে 2, Y এর মানটা হচ্ছে ভাই কত, 6। তাহলে আমি যদি বিক্রিয়াতে বলি এখানে কত মোল বিক্রিয়া করবে, সেটা যদি আমি হচ্ছে যে লিখি, ধর C2H6 প্লাস 2 প্লাস 6/4, এমন করবো না অক্সিজেন, পরে দরকার হলে একটা
মানে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবো না, সমস্যা নাই। তারপরে এক্সের মান কত 2, 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে প্লাস 3 মোল পানি তৈরি করবে। বুঝছো তো 3 মোল কেমনে? y/2, এর মানটা কত ছিল 6, 6/2 মানে কত 3। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাতে একটা ভগ্নাংশ সংখ্যা আসবে। এই ক্যালকুলেশনে কত থাকে আসলে? এটা থাকে হচ্ছে ধরো 3/2, 3/2 মানে এখানে ভ্যালু থাকে হচ্ছে 3.5, তার মানে C2H6 7/2 থাকে, তাই না? অক্সিজেন 2 মোল কার্বন ডাইঅক্সাইড, দেখো তাও মিলে গেছে, বিক্রিয়াটা অলরেডি মিলে আছে, কিন্তু একটা ফ্র্যাকশন নাম্বার আছে। এই ফ্র্যাকশন নাম্বারকে ক্লিয়ার করার জন্য তোমার টোটাল বিক্রিয়াকে যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলে তো মিলে গেল। মিলছে কিনা তুমি একটু দেখো তো। অক্সিজেন আছে কয়টা? 7টা অক্সিজেন আছে, মিলে গেছে। এটাকে যদি আমি টোটালটাকে 2 দ্বারা গুণ করি তাহলে 2 মোল ইথেন 7 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এই যে 2 আর 2 কেটে গেল এখানে, দিয়ে তৈরি করবে হচ্ছে 4 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মোল পানি। এই যে দেখো এটা হয়ে গেছে বিক্রিয়ার সব থেকে বেশি সমতাকৃত যে রূপটা, বুঝতেছো? এই যে ডান। এই সমীকরণটা তুমি মনে রাখতে পারো, এই ইকুয়েশন মনে রাখলে তোমার হাইড্রোকার্বনের বিক্রিয়া সমতাকরণ ডাল ভাত। ওকে, এই যে এখানে যেমন বলছে এগুলাকে চলো উত্তর করি। অক্সিজেন মানে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, এখানে এক্স মোল, ওয়াই মোল, জেড মোল। এখানে বলছে যে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এই ভ্যালুটা কত। দেখো ভাইয়া তুমি সিম্পলি চিন্তা করো, +O2 দিয়ে আসলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এখানে যদি খালি অক্সিজেনের সামনে তুমি হাফ দিয়ে দাও তাহলে বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। এইভাবেও দিতে পারো তুমি, এইভাবে দিলে তোমার এক্স ওয়াই জেড এর ভ্যালু কত বলো তো? x1 y হাফ z কত 1। এখন এটা না দিয়ে তুমি চিন্তা করতেছো ভাই আমি 2 দ্বারা গুণ করে দিব, তাহলে হচ্ছে কোনো হাফ বা ভগ্নাংশ থাকলো না আসলে। তারপরে পানি দিয়ে কত হচ্ছে তাহলে 2 মোল পানি। এমনও হয় না? দেখো আমি খালি 2 দ্বারা গুণ করে দিছি, তাহলে এটা ওই হিসাবে হইলে এটা কত হবে? এটা হবে 2, এটা হবে হচ্ছে ভাই 1, এটা হবে কত 2। এই অনুপাত হয়, এটাই হচ্ছে যে রাইট অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত। পূর্ণ সংখ্যা প্রেফারেবল, যদি পূর্ণ সংখ্যা না হয়ে এটাকে তুমি দশমিকেও রাখো এমন কোনো প্যারা নাই। আচ্ছা, এই যে এই বিক্রিয়াটাকে দেখো, এই বিক্রিয়াতে সমতা তো করতেই হবে, আগে প্রোডাক্টটাও লিখতে হবে। L2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড HCl দিয়ে তৈরি করবে প্রথমে কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে প্রথমেই দেখো অ্যালুমিনিয়াম 2টা, এখানে অ্যালুমিনিয়াম কয়টা? একটা হয়ে আছে, মানে অ্যালুমিনিয়ামকে আগে 2টা বানাইতে হবে, 2টা বানাও। অ্যালুমিনিয়াম মিলে গেছে। এবার পানির কথা চিন্তা করো, এখানে মাত্র 3টা, ওখানে পানি আছে কয়টা? অক্সিজেন আছে কয়টা? 3টা তো নাই, 3টা বানাইতে গেলে এখানে তোমাকে 3 দিতে হবে অবশ্যই। তাহলে এবার এটার সাথে কিন্তু এই দিকটা মিলে গেছে। এখন কি বাকি জিনিসপাতি মিলছে কিনা সেটা একটু লক্ষ্য করতে হবে। ক্লোরিন হচ্ছে 6টা, হাইড্রোজেনও 6টা, আর এখানে একটা একটা করে আছে, তার মানে এর সামনে যদি 6 দিয়ে দাও তাহলে তো মিলে গেল বিক্রিয়াটা। এগুলো অম্লক্ষার বিক্রিয়া, এটা একটা ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, যদিও এখানে ক্ষার হিসেবে কাজ করতেছে, অম্লের সাথে বিক্রিয়া করে। ওকে, ডান। এবার আসতেছে খুব 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 গুরুত্বপূর্ণ স্টোইকোমিতি। হ্যাঁ, দেখো কি বলে, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা হয় সেটাকে রসায়নের স্টোইকোমিতি বলা হয়। ওকে, বা বিক্রিয়া অনুপাত বলা হয়। তুমি এখানে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক এটাই বের করতে পারবা না। কোন উৎপাদ কতটুকু তৈরি হয়েছে, কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করেছে, কতটুকু অবশিষ্ট রয়েছে, সবটা বের করতে পারবা। ওকে, এই বিক্রিয়ার এই জায়গার মজাটাই হচ্ছে এইটা। আচ্ছা, হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় ওই বিক্রিয়াটাকেই হচ্ছে তার স্টোইকোমিতি। এই স্টোইকোমিতির একটা সিম্পলেস্ট শর্টকাট ফর্মুলা তুমি শিখে রাখো, সব সময় কাজে দিবে। সেটা হচ্ছে, ধরে নাও এ মোল ক্যাপিটাল এ একটা বিক্রিয়ক বিক্রিয়া করতেছে বি মোল ক্যাপিটাল বি এর সাথে, দিয়ে এখান থেকে তৈরি করতেছে সি মোল ক্যাপিটাল সি প্লাস হচ্ছে ডি মোল ক্যাপিটাল ডি। এই বিক্রিয়াতে কে কার সাথে কতটুকু বিক্রিয়া করবে, কে কতটুকু তৈরি হবে, কে কতটুকু অবশিষ্ট থাকবে, এটার সিম্পলেস্ট স্টোইকোমিতি যেটা বলে, হ্যাঁ, স্টোইকিওমেট্রি যেটা তোমাকে বলে সেটা হচ্ছে, স্টোইকোমেট্রি সেজ এখানে বিক্রিয়া অনুপাত বা মোল অনুপাত হচ্ছে যে এর যেটা মোল সংখ্যা, যেটা ফর্মেই দেওয়া থাকুক না কেন, এর মোল সংখ্যাকে তার সামনের যে সহগ সেটা দ্বারা ভাগ করবা। বি এর মোল সংখ্যা লাগবে আমাকে, গ্রাম, পরমাণুর সংখ্যা, তারপরে হচ্ছে আয়তন, এগুলা দেওয়া হবে না, তার মোল সংখ্যা বের করতে হবে, সেটাকে তার সামনের সংখ্যা দ্বারা ভাগ করবা। সি এর যেটা মোল সংখ্যা ক্যাপিটাল সি এর, সেটাকে তার সামনের সহগ দ্বারা ভাগ করবা। ডি এর যেটা মোল সংখ্যা ক্যাপিটাল ডি এর, সেটাকে সামনের সহগ দ্বারা ভাগ করবা। এই হচ্ছে এদের ভিতরকার রিলেশন।
এই জিনিসটা জেনে রাখবা, এটা তোমার শর্টকাট থেকে শুরু করে এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতে ইনশাল্লাহ কাজে লাগবে। এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। চলো এটার অ্যাপ্লিকেশন শেখাই। এই যে দেখো একটা চলে আসছে, লোহার আকরিক থেকে লোহা নিষ্কাশন করতে নিম্নোক্ত বিক্রিয়া সম্পূর্ণ হয় এত। 1000 গ্রাম আয়রন অক্সাইড থেকে কত গ্রাম লোহা পাওয়া যাবে, উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসের আয়তন কত। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে বিক্রিয়া আমার সমতা আছে কিনা। বিক্রিয়ার সমতা না থাকলে আমি এই ক্যালকুলেশন করতে পারবো না। প্লাস কার্বন দিয়ে আমার তৈরি করতেছে কি, চলো আমি সমানটা দিয়েই দিই আগে, Fe প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। তো ফেরাম আমার দুইটা, ফেরাম দুইটা বসাও। অক্সিজেন আমার তিনটা, এদিকে অক্সিজেন আছে আমার কয়টা, দুইটা, তাহলে অক্সিজেন 3টা বসায় দাও। অক্সিজেন 3টা বসাইতে গেলে আমার কার্বন 3টা হয়ে যাচ্ছে, কার্বনকে 3টা বসায় দাও, শেষ। সমতা হয়ে গেছে না, এবার হয়ে গেছে। এবার এই হিসাবে তারা মেইনলি বিক্রিয়াটা করে। তাহলে আমার এখানে বলছে 1000 গ্রাম ফেরাম অক্সাইড থেকে, আমি যদি এইখানে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটাকে জাস্ট এইটার আলোকে প্রকাশ করতে চাই, তাহলে এরকমভাবে একটা জিনিস লিখতে পারি না। তুমি ঐকিক নিয়মে বলেও লিখতে পারো, কিন্তু ঐকিক নিয়মেও লিখতে পারো যে এটার গ্রাম হিসাব করবা, এটার গ্রাম হিসাব করবা দিয়ে বের করবা, করতে পারো। আমি ঐকিক নিয়মে যাবোই না, আমার এর থেকে সহজ আমি করতে পারবো। সেটা হচ্ছে দেখো, মোল অফ Fe2O3 বাই হচ্ছে তার সামনের সহগটা কত 1 ইজ ইকুয়ালস টু মোল অফ কার্বন বাই হচ্ছে তার সামনের সহগ কত 3 ইজ ইকুয়ালস টু মোল অফ ফেরাম বাই তার সামনের সহগ কত 2 ইজ ইকুয়ালস টু মোল অফ কার্বন মনোক্সাইড। আমার তো অনেকের ক্যালকুলেশন লাগবেও না, আমাকে বলছে কত গ্রাম লোহা পাওয়া যাবে ফেরিক অক্সাইড থেকে। তাহলে ফার্স্ট অফ অল আমার এইখান থেকে এইটার সাথে একটা সম্পর্ক, আবার উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসের আয়তন কত হবে, এটার সাথে এটার একটা সম্পর্ক। এই ডান। এখানে আয়তনে নিব আমরা, এখানে গ্রামেই নিব আমরা। তো আমাকে বলেছে 1000 গ্রাম লোহা ছিল, এখানে যখন আমরা এই মোল অফ Fe2O3 বের করবো ভাইয়া, দেখো তো ওটার ভর কত, 1000 গ্রাম অলরেডি ছিল। আর ফেরামে মানে ফেরিক অক্সাইডের Fe2O3 যেটা, এটার ভরটা কত সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, আগে থামো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে, এটা প্রায় 55.8, এটাকে 56 56 তুমি হিসাব করবা। ধরো হচ্ছে আমি এটাকে হিসাব করলাম 56 প্লাস মানে 56 গুণ 2, 56 গুণ 2 প্লাস 16 গুণ 3 এমন। এটাকে কি করছি আসলে, এন এর মোল সংখ্যাটা বের করছি। হ্যাঁ, এখানে তার আণবিক ভরের কথা চিন্তা করছি। তাহলে 56 গুণ 2 প্লাস 48 160, 1000 ভাগ 160, এটা পেলাম এটার মোল সংখ্যাটা। তাহলে আমি যদি এটার সাথে এটার ক্যালকুলেশনটা জাস্ট সিম্পলি করি, দেখো 1000 ভাগ 160, নিচে তো 1 আছে, এটা দেওয়ার দরকার নেই। এখানে দেখো এন অফ Fe, আমি তোমাকে আণবিক ভর দিয়েও করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, মানে ঐকিক নিয়ম দিয়েও করে দিচ্ছি। এন অফ Fe এর কত গ্রাম পাবো সেটা তো আমাকে বের করতে হবে, তাহলে ওই ডাব্লুটা দিলাম। Fe এর ফেরামের যেটা গ্রাম আণবিক ভর সেটা কত 56 বাই কত 2, তাহলে এখান থেকে যদি ডাব্লিউ এর পরিমাণটা আমি বের করি তাহলে পাবো হচ্ছে 1000 গুণ 2 গুণ 56 ভাগ হচ্ছে 160, বুঝছো? তার মানে আমি যদি সিম্পলি বলি তাহলে 2 গুণ 56 ভাগ হচ্ছে আমাদের 160, 7 গুণ হচ্ছে আমাদের 1000, মানে আমরা বলতে পারি 700 গ্রাম আমরা লোহা পাবো, 700 গ্রাম লোহা পাবো। এখন আমি তোমাকে ঐকিক নিয়ম দিয়ে করে দিই, এটার ভরটা কত ভাই বলো তো, এই যে 160 পাইছি, 160 এটা কত হবে 3 বারং 36 গ্রাম। এখানে কত হবে 2 গুণিত 58 তৈরি হচ্ছে, আর এখানে কত হবে 3 গুণিত কার্বনের হচ্ছে 12, এটা হচ্ছে 16, এমন ঐকিক নিয়মে ভরটাকে লিখলাম। আমরা বলতে পারি 160 গ্রাম ফেরিক অক্সাইড থেকে লোহা পাই 2 গুণিত 58 গ্রাম, তাই না? মিলবে, অবশ্যই মিলবে, হুবহু মিলবে। দেখাই, আমরা বলতে পারি যে 160 গ্রাম Fe2O3 থেকে লোহা Fe পাই কত 2 গুণিত 58 গ্রাম, এত। 1 থেকে কত পাবা, আর দেয়া ছিল কত 1000 গ্রাম, 1000 গ্রাম থেকে কত পাবা, দেখো তো এটা কি কত হয়, 2 গুণিত 58 ইন্টু 1000 বাই কত 106, এমনই হয় না? ওটাই তো করছি, 58 না তো 56,
বুঝছো? এই যে 56, দেখো তো এই ক্যালকুলেশনই করছিলাম না, 1000 গুণিত 2 গুণিত 56/160, ওইটাই করছি না? ঐকিক নিয়ম করলেও সেম। এরপরে যখন তুমি হিসাব করবা এটার তুমি অলরেডি এটার মোল সংখ্যা বের করছো, এখানে যখন হিসাব করবা যে কত আয়তন, তখন তো তোমার এখন মানে তুমি তো জানো মোল সংখ্যাতে হিসাব করতে গেলে কি 22.4 লিটার তার গ্যাস এই অবস্থায় আয়তন না? তাহলে তুমি বললা যে ওর এসটিপিতে যে আয়তন তুমি এখানে দিলা, আগে ওই দিকটা লেখো, 1000 ভাগ হচ্ছে 160 ইজ ইকুয়ালস টু ভি তার আয়তন বাই হচ্ছে 22.4 গুণিত, এটা কিন্তু লিটারে পাইতেছো তুমি, বাই হচ্ছে 3, এইটা। তার মানে তুমি যদি এখন ভি উত্তরটা বের করো, আসবে হচ্ছে 1000 গুণ 3 গুণিত 22.4 বাই হচ্ছে 160, এত লিটারই আসবে। চলো এটা ক্যালকুলেশন যদি আমরা করি, কার্বন মনোঅক্সাইড গ্যাসের আয়তনটা কত আসবে সেটা, তাহলে 3 গুণ হচ্ছে আমাদের এটা ভাগ হচ্ছে 160, এটা গুণ হচ্ছে আমাদের 420 লিটার, 420 লিটার কার্বন মনোঅক্সাইড গ্যাস। এটাকে তুমি যদি সেম টু সেম ঐকিক নিয়মেও করো কোনো সমস্যা নাই। দেখো এখানে তুমি ভর দিয়ে চিন্তা করছো, এটা কিন্তু তার সামনের একটা সংখ্যা, এটা তো কিন্তু তার সামনের একটা সংখ্যা। তাহলে তুমি যদি চিন্তা করতে এটা 1 মোল উৎপন্ন হচ্ছে, তার মানে কত 22.4 3 গুণিত 22.4 এই মোল উৎপন্ন হবে এসটিপি দেশে। তাহলে ও 160 থেকে তৈরি হয় কত, এত 1 থেকে তৈরি হয় কত, আর 1000 থেকে তৈরি হয় কত, সেটাও যদি তুমি ঐকিক নিয়মে করো তাহলে পাবা তুমি 160 থেকে তৈরি হয় হচ্ছে 3 গুণ 22.4, 1 থেকে তৈরি হয় কত, আর 1000 থেকে তৈরি হয় কত, 1000 থেকে তৈরি হয় 3 গুণ 22.4 গুণিত 1000 বাই হচ্ছে 160। দেখো তো ওই ক্যালকুলেশনই করছি কিনা, মিলবে? বাধ্য। এই হচ্ছে বিক্রিয়া স্টয়কোমিতি, মজাদার একটা জিনিস, বুঝছো? ডাল ভাত করে দিবে সব একেবারে। আর এই যে দেখছো মোল সংখ্যা, কেন মোলকে বলা হয়েছিল যে হ্যাঁ তুমি হচ্ছে স্যালুট বস, তুমি আমার উৎকৃষ্ট একক, এই কারণেই। ক্লিয়ার? ওকে, এরপরে এখানে সেম টু সেম একটা কোয়েশ্চেন বলতেছে, দেখো X2 আর Y2 বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, 5টি X2 অণু থেকে উৎপন্ন উৎপাদের অনুসংখ্যা নির্ণয় করো। মানে 5টা অণু ছিল, এই অণুটা কয়টা ছিল, 5টা ছিল, এখান থেকে কয়টা হবে, 10টা হবে আসলে মজাদার, 10টা হবে। কেমনে 10টা উৎপাদ অণু বের হবে, ওই যে 2 মোল দিয়ে, এটাই, আর কিচ্ছু না। তো এই বিক্রিয়াটা তো অলরেডি সমতা হয়ে আছে, আমরা যদি মোল সংখ্যাটাকে করি X2 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু N অফ NH3 বাই হচ্ছে কত ভাই 2। দেখো এটাও N বাই NA অ্যাভোগাড্রো নাম্বার বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু, এটাও আমার N বাই NA অ্যাভোগাড্রো নাম্বার বাই হচ্ছে 2। এই N এর ভ্যালুটা আমরা বের করব উৎপাদের, NA দুই জায়গা থেকে কাটে, এই Nটা কত আসলে বলো তো, 5টা, তাহলে 5 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু N বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে N এর মানটা বা কয়টা, 10টি অ্যামোনিয়া অণু তৈরি হবে। এটাই বলে দিলাম, আমি আগে দেখেই বলেছিলাম। এটাকে তুমি যদি এখন ঐকিক নিয়মে করতে চাও, তাহলে ফার্স্ট অফ অল 5টি অণু, হ্যাঁ এটার 1 মোল থেকে এটা তৈরি হয় কত, 2 মোল, বুঝছো? এটার 1 মোল মানে 6.02 × 10⁻23, অতটু থেকে তৈরি হয় হচ্ছে এটার 2 গুণিত 6.02 × 10⁻23, এতটি। তাহলে এটা একটা থেকে তৈরি হবে কত, 2 গুণিত 6.02 × 10⁻23 বাই হচ্ছে 6.02 × 10⁻23, তাহলে এটার 5টা থেকে তৈরি হবে কত, 6.0202, এটা তো কেটে যায় উপর নিচে, 2 গুণিত 5 মানে 10টি, এটাই উত্তর আসছে, 10টি অণুনীয় অণু। বুঝছো? বোঝা উচিত। ভেরি লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা আমরা করে ফেলছি অলরেডি, লিমিটিং বিক্রিয়কটা আলোচনা করি তাইলে হয়েছে। লিমিটিং বিক্রিয়কের আলাপটা কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়া স্থলে যে আগে শেষ হয়ে যায় বা দ্রুত শেষ হয়ে যায়, যে আগে শেষ হয়ে যায়। অন্য কথায় তুমি বলতে পারো শেষ হয়ে যায়, যে আগে শেষ হয়ে যায়, এমনও বলতে পারো। তুমি আরেকটা কথা টেনে বলতে পারো যে বিক্রিয়ায় যে অবশিষ্ট থাকে না, অবশিষ্ট থাকে না। এখন ধরো আমি তোমাকে একটা থাকে না, ধরো একটা সিম্পল কথা বলি,
ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে। বিক্রিয়াতে বলতেছে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করতেছে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়াটা সমতা করতে গেলে এমনি সমতা করতে হবে তোমাকে, প্রথমেই কিন্তু সমতা করতে হবে। তোমাকে কোশ্চেনে বলছে যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম, 12 গ্রাম একটা কোশ্চেনে বলছে, এটা কিন্তু কোশ্চেনের ইনফরমেশন। কোশ্চেন 12 গ্রাম ম্যাগনেসিয়াম 10 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, লিমিটিং বিক্রিয়ককে এই কোশ্চেনটা বললো, এবং কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে এটাও কোশ্চেনে বললো, এবং কে অবশিষ্ট থাকতেছে আর কতটুকু অবশিষ্ট থাকতেছে, এই হচ্ছে কোশ্চেন। এর বাইরে আর কিছু কোশ্চেন আসতে পারে না। এই তিনটাই মেইনলি কোশ্চেন হচ্ছে। এটা কিন্তু আমি উপরে সমতাকরণ করছিলাম, এটা কোশ্চেনের ইনফরমেশন দিছে। তো আমরা যে সমতা করার পরে যে ইনফরমেশনটা সেটাকে যদি লিখি, এটা তো অলরেডি 2 গুণ 12 মানে ভাইয়া 24 গ্রাম অলরেডি বিক্রিয়া করবে কার সাথে, এটা হচ্ছে 32 গ্রামের সাথে, দিয়ে তৈরি করবে আসলে কত, এই 24 আর 32 হয় হচ্ছে ভাই 46। তো তুমি যদি এটাকেও ক্যালকুলেশন করো, 46 না 24, হ্যাঁ 46ই তো, তাহলে এখানে হয় হচ্ছে 16 আর 12, 16 আর 12তে হয় হচ্ছে, সরি 24 আর 32, 46 না তো 56 হয়, 28 গুণিত 2, 16 প্লাস সরি 12 প্লাস 16, দেখো 28 দুগুণে 56, এই যে এদিকেও 56 এদিকেও 56 মিলছে। এটা হচ্ছে এটা হচ্ছে কি বলে যে সমতা করার পরে যে ইনফরমেশনটা সেটা। এখন তুমি চেহারাতে দেখো, এর 24 গ্রাম বিক্রিয়া করে 32-এর সাথে, মানে এটা আমার বেশি থাকা দরকার, 24-এর সাথে 32, তার মানে 12 গ্রাম অবশ্যই এর আরও বেশি পরিমাণের সাথে বিক্রিয়া করা উচিত, কিন্তু এখানে আছেই 10 গ্রাম। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই আগে শেষ হয়ে যাবে, অক্সিজেন আগে শেষ হয়ে যাবে। বুঝতেছো কেন বলতেছি? যে দেখো 24 গ্রাম 32-এর সাথে বিক্রিয়া করা উচিত, এ আসে 12 গ্রাম, 12 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য মিনিমাম 16 গ্রাম দরকার, বাট আসে 10 গ্রাম, তার মানে এই আগে শেষ হয়ে যাবে। ইভেন তুমি যদি ওটা ছাড়াও বের করতে চাও যে কীভাবে বের করবো, আমি একবারে শিওর হয়ে বের করতে চাই, তাহলে একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবা। শর্টকাট টেকনিকটা হচ্ছে, ধরো যদি এন অফ এ এর সাথে এন অফ বি বিক্রিয়া করতেছে, দিয়ে আমার প্রোডাক্ট তৈরি করতেছে, ওদিকে আমার যাওয়াই লাগবে না। এখানে দেখবা মোল অফ, আচ্ছা সরি, এটা হচ্ছে এ অফ এ এর সাথে বি অফ বি বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করতেছে, তাহলে তোমার মোল অফ এ বাই হচ্ছে এ বের করবা, এন অফ বি বাই হচ্ছে বি বের করবা। যে বড় হবে, এই দুইটা রেশিও বের করার পরে যে বড় হবে ও অবশিষ্ট থাকবে। যদি এটা বড় হয়, মানে যদি এই সমীকরণটা এমন হয় ইফ, তাহলে এ অবশিষ্ট, যে বড় হবে ও অবশিষ্ট থাকবে, তার মানে যে অবশিষ্ট থাকবে সে তো লিমিটিং বিক্রিয়ক না, বি লিমিটিং। এটাই হচ্ছে সিম্পলেস্ট উপায়। তুমি এখানেও এটা বের করে দেখো, এক্স্যাক্ট এই ক্যালকুলেশনটা ঘটবে এখানে। তাহলে আমরা এখন যদি চিন্তা করি, আমরা এখন ঐকিক নিয়মে এখান থেকে উত্তরটা বের করব, যে কে কতটুকু অবশিষ্ট থাকতেছে, কে লিমিটিং বিক্রিয়ক, এটা তো খুঁজে বের করে চলে আসছি, কে কতটুকু অবশিষ্ট থাকতেছে এবং কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ওকে, সো আমরা যেটা বলবো, যেহেতু আমরা দেখতেছি অক্সিজেনই লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমরা বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত, 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, এমন। তাহলে 1 গ্রাম কতর সাথে বিক্রিয়া করবে, আর আমাদের এখানে ছিল কত, 10 গ্রাম, ওই তো লিমিটিং বিক্রিয়ক, তাহলে 10 গ্রাম কতর সাথে বিক্রিয়া করবে, 10 গুণিত 24 ভাগ হচ্ছে ভাই 32। তো এটা যদি 5 হয়, এটা যদি 16 হয়, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 16, 4 4 16, এটা 4 6 24, 5 6 30, 30কে যদি, আচ্ছা এটাকে আরও ভাগ যায়, এটা যদি 3, এটা হচ্ছে 2, তাহলে 5 গুণ 3 মানে 15 ভাগ হচ্ছে 2 মানে 7.5 গ্রাম, 7.5 গ্রাম, তাই না? 7.5 গ্রামের সাথে ছিল কত, 12 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকতেছে, ম্যাগনেসিয়াম অবশিষ্ট কত, ম্যাগনেসিয়াম অবশিষ্ট ভাগ কত, 12 মাইনাস 7.5, তাহলে এখানে থাকে হচ্ছে 8 4 মানে 4.5 গ্রাম, 4.5 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট। ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু তৈরি হবে, তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেনকে ধরে করতে পারো যে 32 গ্রাম থেকে তৈরি হয় হচ্ছে যে 56, 1 থেকে তৈরি হয় কত, আর 10 গ্রাম ম্যাগনেসিয়াম ছিল সেটা থেকে কত তৈরি হয়। তুমি এটা এক্স্যাক্ট ম্যাগনেসিয়ামকে ধরেও করতে পারো, কিন্তু ম্যাগনেসিয়ামকে ধরে করলে 12 গ্রামকে ধরে করতে হবে না তোমার, এই যে 7.5 গ্রাম যেটুকু তোমার কাজে লাগতে হয় সেটুকুকে ধরে করতে হবে, কারণ ম্যাগনেসিয়াম কতটুকু বিক্রিয়া করছে সেটা জরুরি। তখন তুমি লিখবা 24 গ্রাম থেকে তৈরি হয় 56, 1 থেকে কত, এবং 7.5 গ্রাম যেহেতু বিক্রিয়া করছে সেখান থেকে কত তৈরি হয়।
আমি করে দেখাই, একই উত্তর আসবে। দেখো 32 গ্রাম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় কত? 56 গ্রাম। এক থেকে তৈরি হয় কত? আর এখানে তোমার ছিল হচ্ছে কত? 10 গ্রাম। 10 গ্রাম থেকে তৈরি হবে 10 গুণিত 56 বাই হচ্ছে 32। এই ক্যালকুলেশনে যেটা থাকে 560 ভাগ হচ্ছে 32, 560 ভাগ 32 মানে হচ্ছে 17.5 গ্রাম, 17.5 গ্রাম অ্যান্সার। এই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়কের যাবতীয় কেচ্ছা কাহিনী। এই লিমিটিং বিক্রিয়ক জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। শর্টকাটও যেমনি দেখাইলাম যে কীভাবে বের করবা, সেগুলোও একটু ভালো করে মাথায় রেখো। এই লিমিটিং বিক্রিয়ক থেকে কোশ্চেন ইনশাল্লাহ তুমি পাবা। বাস শেষ, ক্লিয়ার। আর আমাদের কোনো কন্টেন্ট বা কোনো টপিক হচ্ছে এই চ্যাপ্টারের ভিতরে থাকে না। সো যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ভালো মতন কমপ্লিট করো। তুমি যেই আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে ক্লাসগুলোকে দেখছো, সেটা আমি দোয়া করি অন্তত খুব ভালো মতন হচ্ছে যে ফিল আপ হোক। তুমি যে ক্লাসের নোটটা কমপ্লিট করছো, যেটা আমি শুরুতেই বলছি নোটটা শুরু করার জন্য, এই নোটটাকে ভালো মতন প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসের পর থেকে তোমাকে এখান থেকে বেশ কিছু এক্সামে বসতে হবে। এক্সাম দিলে তুমি দেখবা যে তোমার কিছু দুর্বলতা আসতেছে, সেই জিনিসটাকে জাস্ট রিভিশন করতে হবে। এই লুপটাই চলে আমাদের পড়াশোনা। এই লুপটাই যারা খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পারে তারাই বিজয়ী হয়, তারাই কনকিউর, তারাই জিততে পারে। ওকে, সো থ্যাঙ্কস এ লট। চ্যাপ্টার 6 ইজ কাইন্ড অফ কুকড। ইটস নাও ইয়োর টার্ন। তুমি এটাকে কতটা টেস্টি বানাতে পারো, এবং টেস্টি বানাবা তুমি হচ্ছে আসলে এই জায়গাতে, যে এই একটা জায়গা হচ্ছে তোমার জাস্ট টেস্টি বানানোর জায়গা। তুমি অ্যাজ মাচ অ্যাজ এটাকে প্র্যাকটিস করবা, তত এটা টেস্টি হতে থাকবে। সবাই অনেক ভালো থাকো। ভাইয়ার জন্য, ভাইয়ার রিটার্নে জাস্ট ভাইয়ার জন্য দোয়া করো, আর কিচ্ছু চাই না। তুমি ইনশাল্লাহ তোমার সর্বোচ্চ মার্কটুকু এখান থেকে গ্র্যাব করতে পারো, এতটুকুই দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।